আচ্ছা, আমাদের আজকে লেকচার 5, আমরা বার এলিমেন্ট পড়তেছিলাম। গত ক্লাসে এরকম একটা এক্সাম্পল দেখছি, ওই এক্সাম্পলটা কেউ কি বাসায় গিয়ে আর করছিলেন? স্যার এক্সাম শুরু হয়ে গেছিল, আর করা হয়নি স্যার। করা হয়নি। তাহলে আজকেরটা দেখেন। হান্নানুল মহল্লা সাহেব হাত তুলছে, কিছু বলবেন নাকি? আগে দিছিলাম এটা আগে। আচ্ছা, তাহলে দেখেন, ফর দ্য প্লেন ট্রাস শোন ইন ফিগার, এটা কোন বই থেকে পড়াচ্ছি মনে আছে কারো? লোগনের বই স্যার, লোগনের বই। লাগানের বই। আপনাদের কাছে আছে? ওইটা কি কেউ নিতে পারছেন, ডাউনলোড করতে পারছেন? আপনি দিয়েছেন তো, ডাউনলোড করছি স্যার। আমি দিছিলাম হোয়াটসঅ্যাপে। দিয়েছেন স্যার একটা বই। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ওই বইয়েরই এটা প্রবলেম 3.30, সেই প্রবলেমটা বই থেকে নেয়া। তো এখানে দেখেন কি বলছে, যে ফর দ্য প্লেন ট্রাস শোন ইন ফিগার, determine the horizontal and vertical displacements of node 1 and the stresses in each element. All elements have E is equal to 210 GPa and A is equal to 4 into 10 inverse 4 meter square. তাহলে কি কি দেওয়া আছে? E দেওয়া আছে, A দেওয়া আছে, আর এগুলো সবকিছু বার এলিমেন্ট। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে তিনটা বার কয়টা? তিনটা, 1 2 3 প্রত্যেকটা এলিমেন্ট, এবং নোড হচ্ছে চারটা 1 2 3 4, এবং এখান থেকে নোড 1 থেকে একটা লোড ঝুলছে যেটা হচ্ছে 40 কিলোনিউটন। এক্স ডিরেকশনটা আমরা পরে ধরছি, বা এটা আমরা বুঝতে পারতেছি এক্সটা এখানে। তো এই হচ্ছে আমাদের প্রবলেম। এখন জানতে চাইছে প্রত্যেকটা বারের মধ্যে ফোর্স কত এবং ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ নোড 1 নোডের ডিসপ্লেসমেন্ট কত। কারণ বাকি যে তিনটা নোড 2 3 4 তিনটাই হচ্ছে কি পিন সাপোর্ট। এই পিন সাপোর্ট গুলোতে কি ডিসপ্লেসমেন্ট সম্ভব? হ্যাঁ, কারণ পিন সাপোর্ট তো ডিসপ্লেসমেন্টকে রেজিস্ট করতেছে, সে দুইটা ফোর্স এবং দুইটা ডিসপ্লেসমেন্টকে রেজিস্ট করতেছে। তো আমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট শুধু নোড 1 এই সম্ভব, শুধু ওইটাই বের করতে বলছে, নোড 1 এরটা। এবং বাকি নোড 1 এর ডিসপ্লেসমেন্ট যখন বের হয়ে যাবে, আমরা এলিমেন্ট 1 2 3 এর ইয়েগুলো বের করব, ফোর্স গুলো বের করব, ওটাই বলছে। এবং স্ট্রেস এন্ড দ্য স্ট্রেস ইন ইচ এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্টের স্ট্রেস কত। তো প্রশ্ন বুঝা গেছে? জি স্যার। স্যার আরেকটু কি বলবো? 40 কিলোমিটার একটা লোড ঝুলতেছে নোড 1 বরাবর, মানে এই নোড 1 এ যেটা ঝুলতেছে এটা কিন্তু বার না, এটা ধরেন একটা তার দিয়ে বা কিছু একটা দিয়ে একটা লোড ঝুলানো হয়েছে আর কি। মানে এখানে শুধু লোডটা বুঝালেই হবে। তাহলে বার কয়টা? তিনটা, 1 2 3। এই যে গোল গোল যেগুলো দিছি আমি, এই গোলগুলোকে আমি এলিমেন্ট বা বার বুঝাচ্ছি। আর যখন আমি 1 2 3 এর মধ্যে গোল দেই নাই, সেগুলো হচ্ছে নোড বা জয়েন্ট। এই 1 2 3 4 এগুলো হচ্ছে জয়েন্ট বা নোড। ঠিক আছে? জি স্যার। শারমিনা নাকি বদরুন্নেসা, কে জিজ্ঞেস করছো? বুঝা গেছে সবার? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। সলিউশন প্রথমে আমাদের কি করতে হয়? একটা টেবিল করতে হয়। এটা গত ক্লাসে আমরা করছিলাম। জি স্যার, A বাই L বের করতে হয় স্যার। এই বাই এলটা বের করে রাখতে হয়। এবং মেইন এটা করার আরেকটা কারণ হচ্ছে, স্যার সাউন্ডটা কম হচ্ছে একটু স্যার। হ্যাঁ, এটা করার আরেকটা কারণ হচ্ছে আমাদের এই ধরনের প্রবলেম, এটা কি আসলে লোকাল কোঅর্ডিনেটের অঙ্ক নাকি গ্লোবাল কোঅর্ডিনেটের অঙ্ক?
আমরা গত ক্লাসে থিওরি যখন পড়ছিলাম ওখানে বলা হয়েছিল লোকাল কোঅর্ডিনেট আর গ্লোবাল কোঅর্ডিনেট, মনে আছে? জি স্যার। কোঅর্ডিনেটের প্রবলেম হলে লোকাল থেকে গ্লোবালে কনভার্ট করতে হয়, সি Convert এস করতে হয়। এগুলো দিয়ে। সি মানে কস থিটা, এস মানে সাইন থিটা, মনে আছে? এজন্য জি, স্যার। একটা ক্লাসের জন্য আগের ক্লাস পড়ে আসলে আসতে হবে, প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট। তো আগের এত থিওরি পড়ানোর উদ্দেশ্য হচ্ছে পরে যেন ম্যাথ গুলো করতে সহজ সমস্যা না হয়। এটা হচ্ছে গ্লোবাল কোঅর্ডিনেটের প্রবলেম। কারণ কি? কারণ দেখা যাচ্ছে একটা এলিমেন্ট আছে ভার্টিক্যালি, একটা এলিমেন্ট আছে হরাইজন্টালি, এরা লোকাল হিসেবে চলে, কিন্তু একটা এলিমেন্ট আছে ইনক্লাইন্ড। ইনক্লাইন্ড এলিমেন্ট যখনই আছে এর তখন দুইটা কম্পোনেন্ট থাকবে না, একটা এক্স এক্সিসে থাকবে, একটা ওয়াই এক্সিসে থাকবে, ওয়াই থাকবে। যার কারণে এটা গ্লোবাল এক্সিসে গ্লোবাল কোঅর্ডিনেটেড প্রবলেম। গ্লোবাল কোঅর্ডিনেটেড যখন প্রবলেম হয় স্যার যখন আমার ইনক্লাইন্ড হবে, যখন স্যার আমি তখনই সাইন এবং কস CS থিটা, স্যার হ্যাঁ, এক সেকেন্ড স্যার, যখন CS আমার ইনক্লাইন্ড এলিমেন্ট থাকবে, দ্যাট মিন্স আমি যখন সাইন থিটা আর কস থিটা আমি মেজার করতে পারবো, তখনই আমি গ্লোবাল পাবো বলে নিতে পারি বা ধরতে পারি, তাই না স্যার? এখানে আরো একটা কথা আছে, ওইভাবে আরেকভাবে এক্সপ্লেন করা যায়। সেটা হচ্ছে ধরেন এই প্রবলেমে সব দুইটা বার আছে, এরকম আমি এখানে একটা বার দিলাম, এখানে একটা নোড আছে, আবার এখানে আরেকটা বার দিলাম, মানে হরাইজন্টাল এক্সিসে পরপর দুইটা বার, তখন কিন্তু সেটা লোকাল এক্সিসের প্রবলেম। তখন তো গ্লোবাল হবে না স্যার, ইনক্লাইন্ড না কারণ থাকলে হবে না। একটাই আমার, হ্যাঁ কারণ একটাই এক্সিস এক্স। হ্যাঁ আমার ধরেন একটা গ্লোবাল আর একটা মানে একটা এক্স এ আছে আর একটা ওয়াই এ আছে, তখনও কিন্তু সেটা গ্লোবাল এক্সিস এর প্রবলেম। আমি কি বলছি বুঝতে পারছেন? মানে ধরেন ইনক্লাইন যদি না থাকতো, আপনি মনে করতেছেন ইনক্লাইন আছে জন্য এটা গ্লোবাল এক্সিস এর হ্যাঁ প্রবলেম। এইটা শুধু বলতেছি স্যার। এককের প্রবলেম হলে ওটা হচ্ছে লোকাল। ইনক্লাইন যদি নাও থাকতো, একটা হরাইজন্টাল বার আছে একটা ভার্টিক্যাল বার আছে, তখনও কিন্তু এটা গ্লোবাল এক্সিস এর প্রবলেম। বুঝতে কারণ পারছি। এক দুইজনের মধ্যে একটা থিটা আছে, ইনক্লাইন যেটা ছিল ওটা তো থিটা থাকা লোকাল যাবে না, ইনক্লাইন যেটা ছিল ওটা থিটা লোকাল থাকা যাবে না। হ্যাঁ, হয় দুইটা বারই হরাইজন্টাল হইতে হবে পাশাপাশি, অথবা vertical দুইটা হইতে হবে। বারই পাশাপাশি ভার্টিক্যাল হতে পার্টিকেল হবে, হইতে হবে, তখন এটা লোকালি থাকবে। তখন লোকালি থাকবে। তখন পারছি। অঙ্কটার প্রসিডিউর কিরকম হবে সেটা আমরা একটু পরে অঙ্কটা করবো, মানে তার সব মানে স্যার এটা ক্লিয়ার হয়ে গেছে স্যার। দ্যাট মিন্স আমাদের যদি থিটা থিটা আমরা পাই, মেজার করতে পারি, তখনই আমরা গ্লোবাল ক্যালকুলেশন করতে পারবো। গ্লোবালে করতে হবে। হ্যাঁ, থিটা মেজার করতে পারলে আমাকে এই টেবিল করতে হবে, সেখানে থিটা আসবে, থিটা আসলে সি এস স্কয়ার এস স্কয়ার সি এস সব আসবে, কারণ সি মানে কস থিটা, এস মানে সাইন থিটা, থিটা সি স্কয়ার মানে কস স্কয়ার থিটা, মানে কস থিটা তো বেরই করছি, ওই সি কে স্কয়ার করে দিব আর কি, আবার এস বের করছি এস কে স্কয়ার করে দিব, আবার সিএস বের আছে সিএস কে গুণ করে দিব, তখন সিএস। তাহলে এই তিনটা হচ্ছে আমরা এইগুলোকে গুণ টুন করে পাই। সেটা খুব সিম্পল একটা টেবিল, আমাদেরকে জাস্ট এই বাই এল টা মেজার করতে হবে আর থিটাটা মেজার করতে হবে। এখন এই দুইটাই হচ্ছে এই আর এল তো প্রশ্নে দেয়া আছে, কিন্তু থিটা প্রশ্নে ওভাবে করে দেয়া থাকে না। থিটা হয়তো এরকম দেওয়া থাকে যে যে ইনক্লাইন আছে একটা থিটা দিয়ে দিলাম, কিন্তু এটাই কিন্তু আমার থিটা না। থিটার বেলা কি শিখাইছিলাম? থিটা শিখাইছিলাম যে আমরা এক্স এক্সিস থেকে এন্টি ক্লকওয়াইজে থিটা হিসাব করব, মনে আছে? আমরা প্রথমে ঠিক করে নিব যে আমার যে প্রবলেম আছে, প্রবলেমে আমি কোনটাকে গ্লোবাল এক্স ধরতেছি কোনটাকে গ্লোবাল ওয়াই ধরতেছি। আমি গ্লোবাল এক্স যাকে ধরবো তার কাছ থেকে আমি এন্টি ক্লকওয়াইজে থিটা হিসাব করা শিখবো বা শুরু করব। এটা ক্লিয়ার? এখন দেখেন আপনি কিন্তু গ্লোবাল এক্স কিন্তু এখানে ধরতে পারেন 4 নাম্বার নোডে, 3 নাম্বার নোডে, 2 নাম্বার নোডে, মানে আপনি এই জায়গায় এক্স এইখানে ওয়াই ধরলেন, ধরা যায় না? তো ওইভাবে ধরলে এগুলা মেজার করতে পারবেন? স্যার তাহলে আমাদের নরমাল ইয়া হলো, বেসটা হলো ডান দিকে যে এক্স এক্সিস, এটাকে আমরা জিরো ধরবো, ওইখান থেকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরবো। এন্টি ক্লকওয়াইজে ঘুরবো এবং প্রত্যেকটা বারের মানে থিটা, ইস্ট সাইড মানে ইস্ট পোরশন স্যার আমরা জিরো ধরবো, তাই তো স্যার? হ্যাঁ ইস্ট, হ্যাঁ ইস্ট বলতে পারেন আপনি, মানচিত্র হিসেবে বললে ইস্ট, ডান দিকে হলে ডান। হ্যাঁ হ্যাঁ এখন কথা হচ্ছে আপনি কোন পয়েন্টকে গ্লোবাল এক্সিসের সেন্টার ধরবেন, সেটাও কিন্তু একটা প্রশ্ন। জি স্যার। আমার প্রশ্নটা বুঝতে পারছেন? আপনি এই জায়গায় এক্স ধরবেন নাকি এইখানে 2 নাম্বার, এই যে 2 নাম্বার নোট দেখা যাচ্ছে না, আপনি তো বলতে পারেন স্যার আমি 2 নাম্বার নোটকেও তো এক্স ধরতে পারি। তখন সমস্যা কি হবে? 2 নম্বর নোটকে যদি আপনি এক্স ধরেন, আপনি 2 নম্বর নোটকে হয়তো একটা অ্যাঙ্গেল দিতে পারবেন না? এই যে এখানে যখন টান দেন তাহলে এটা 180, তাহলে 270 হবে আর কি। কিন্তু আপনি এক এবং মানে এই যে 2 নম্বর এলিমেন্ট বা 3 নম্বর এলিমেন্টকে আপনি কিভাবে অ্যাঙ্গেল দিবেন? তাহলে অ্যাঙ্গেলটা মানে তাহলে গ্লোবাল এক্সিসটা কোথায় ধরাটা শ্রেয়? গ্লোবাল এক্সিস আমি সেখানেই ধরবো যদি কোনো একটা প্রবলেমে একই নোডে কয়েকটা বার এসে লাগে, সেটাই আমার গ্লোবাল এক্সিসের সেন্টার। বুঝা গেছে? এখানে আমি কিন্তু বেশ কয়েকটা বিষয় তুলে ধরছি।
জি স্যার অঙ্ক বুঝছি। করার সময় এগুলো আপনাদেরকে হেল্প করবে। মানে স্যার জাংশনটাই আমরা সেন্টার ধরবো স্যার। হ্যাঁ হ্যাঁ, জাংশন পয়েন্টটাই আমরা সেন্টার ধরবো। জাংশন পয়েন্টই ধরবো, মানে যেখানে আমি এখন তো প্রবলেম অনেক রকম হইতে পারে, কোন অঙ্কে আবার জাংশন পয়েন্ট বেশি হইতে পারে, সেগুলো এই ধরনের প্রবলেম আপনাদেরকে দেওয়া হবে না। আমি এখনো ধরেন যে করাচ্ছি এখানে একটা দুইটা তিনটা মেম্বার না, এই তিনটা মেম্বারের বেশি মেম্বার আপনাদের প্রবলেম পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসলে ম্যাক্সিমাম এই তিনটাই আসবে, অথবা এর চেয়ে কমও আসতে পারে, মানে দুইটা মেম্বার দিয়েও পরীক্ষায় আসতে পারে। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার, আমি কিন্তু সবচেয়ে কঠিনটা করাচ্ছি, বুঝতে পারছি। পরীক্ষায় আসার সময় এর চেয়ে সহজ প্রশ্ন আসবে। ক্লিয়ার? ওকে স্যার। তাহলে এই যে কোনখানে আপনি গ্লোবাল এক্স গ্লোবাল ওয়াই ধরবেন এটা বুঝতে পারছেন? 1 পয়েন্টে স্যার। হ্যাঁ, ওয়ান কেন ধরতেছেন? কারণ এখান থেকে আপনি Junction. ধরলে আপনি প্রত্যেকটা তিনটা বার এক জায়গায় এসে মিলিত হয়েছে জন্য স্যার। মিলিত হয়েছে এই কারণে। এখন অনেক জায়গায় আবার দেখবেন তিনটা বার এক জায়গায় মিলিত হবে না, এমন এরকম প্রবলেম থাকতে পারে না, রেক্টাঙ্গেল ট্রাস বার থেকে বার বের হবে। তখন ওইভাবে করে হিসাব করতে হবে। আচ্ছা যাই হোক, আমার মনে হয় এটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এটাকে এক্স ধরতেছি। তাহলে এখন আমাকে বলেন এক নাম্বার এলিমেন্টের যে বা এক নাম্বার বার, তার জন্য থিটা কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি স্যার। ভেরি গুড। এক্স রেফারেন্সে 90 ডিগ্রি স্যার। হ্যাঁ, এক্স এর রেফারেন্সই বলেন। তারপরে দুই নম্বরে কত? 180 স্যার। 180। তিন নম্বরের কত? 3 নাম্বার 40 180 যোগ 60 স্যার। 40 240। 240 90 180 240, তাই না? জি স্যার। দেখেন 90 180 240 স্যার। 180 যোগ 60 আর কি 240। ঠিক আছে, থিটা ঠিক আছে। দেখেন জি স্যার। সব ঠিক আছে কিছু আজকে আমরা এখন যে অঙ্কটা করতেছি এটা আমরা সবাই বুঝে বুঝে করব। ক্যালকুলেটর হাতে নিব, দরকার হলে খাতা কলম নিব, নিয়ে নিজেরা বুঝে করব। ফাইনালি আমরা এটা কনফার্ম করব আমরা এই অঙ্কটা বুঝতে পারছি, দেন আমরা আজকে পারফরম্যান্স নিব এরকমই একটা অঙ্ক দিয়ে। এখানে আসেন। আচ্ছা, এই বাই এলটা তো বলা হলো না প্রশ্নে। দেখেন ই 210 জিপিএ, এটাকে স্যার আমরা এতে করছি আর কি, কিলো নিউটন নিয়ে গেছি আর কি স্যার। হ্যাঁ, এটা গিগা পে স্কেলে আছে। 210 জিপিএ মানে 210 গিগা পে স্কেল। গিগা মানে 10 টু দি পাওয়ার 9। জি স্যার, 10 লক্ষ। তারপরে এ আছে 4 × 10 ইনভার্স 4 মিটার স্কয়ার। তাহলে এও সবার সমান। প্র্যাকটিক্যাল প্রবলেমে কিন্তু সব সময় ই আর এ সবার সমান হবে যে নট নেসেসারি, তাই না? সবার ই আলাদা হইতে পারে, সবার এ আলাদা হইতে পারে। আমরা যেহেতু এখানে টেবিল করতেছি, এটা আমাদের জন্য কোনো হেডেক না, কারণ প্রত্যেকটা এই যদি আলাদাও হয় আমরা কিন্তু এখানে বের করে ফেলতে পারবো। আলাদা আলাদা আমাদের লিখতে হচ্ছে না, আমি জাস্ট ক্যালকুলেট করব আর বসাবো। ক্লিয়ার জিনিসটা? তাহলে প্রশ্নে দেখতে হবে আমার এই আর সবগুলোর জন্য সমান কিনা। আর এল তো সবার আলাদা হইতে পারে, যেমন গত ক্লাসের অঙ্কে আমার এল সমান ছিল। সমান ছিল 3 মিটার করে ছিল স্যার। এল হচ্ছে এটা 2 মিটার, 3 মিটার 5 মিটার 5 মিটার। তাহলে আমরা কিন্তু শুরুতে লিখছি এল এর ভ্যালুটা 2 3 5। এ এবং ই এর ভ্যালুটা আমি লিখি নাই, কারণ থিটার অনেক কিছু লিখতে হয় তো। এ আর ইটা আমরা শুরুতে লিখছি, যেহেতু এই সমান এই আমরা প্রথমে গিভেন দিয়ে লিখতে পারি। দেখেন লেখা হয় নাই, আপনারা লিখতে পারেন। তাহলে এবারে এই বাই এল বসান। এটা 42 × 10 কিউব কিভাবে আসে একটু সবাই প্র্যাকটিস করেন, নাহলে আমার মনে হয় সমস্যা হবে। তারপর ইউনিট দেখেন কি লিখছি, ইউনিট লিখছি কিলো নিউটন মিটার। মিটার। পে স্কেল মানে কি? পে স্কেল মানে নিউটন পার মিলিমিটার স্কয়ার, অথবা নিউটন পার কি মিটার স্কয়ার। মিটার স্কয়ার। হ্যাঁ, নিউটন পার মিটার স্কয়ার পে স্কেল মানে। এখন আমি ওখানে নিচ্ছি কিলো নিউটন মিটারে, তাহলে কিলো নিউটন পার মিটার। 210 ইনটু কত হবে? 10 টু দি পাওয়ার 9 হবে না 10 টু দি পাওয়ার 6 হবে? স্যার 10 লক্ষ হয় স্যার, 10 লক্ষ ইনটু 210 10 টু দি পাওয়ার 6 স্যার। আমি বলতেছি যে আমি পে স্কেলে নিচ্ছি না, এখন আমি নিব কিলো নিউটন পার মিটার স্কয়ার। তাহলে কত হবে? হ্যাঁ স্যার, কিলো নিউটন পার মিটার স্কয়ার নিলে 9 হবে। 9 দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। না, 10 টু দি পাওয়ার 9 হলে তো নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে। আমি চাচ্ছি কিলো নিউটন পার মিটার 6 হবে স্যার, 10 টু দি পাওয়ার 6। কারণ কি? এখন আমি আর প্রশ্নটা আমি আবার করি। কারণ হচ্ছে আমার লোডটা কিসে আছে? কিলো নিউটন। আপনি কি এটা নিউটনে নিলে হবে? হ্যাঁ স্যার, জিপিএ এখন স্যার ইউনিটে নিতে হবে স্যার। 9 নিউটন পার মিটার স্কয়ার। আমার নেওয়া উচিত হচ্ছে কিলো নিউটন পার মিটার স্কয়ার। কারণ কি? কারণ আমার এই এ আবার দেওয়া আছে মিটারে। তাহলে আমি নিব কিসে? জিপিএ মানে যদিও 10 টু দি পাওয়ার 9 নিউটন পার মিটার স্কয়ার, আমি নিতে চাচ্ছি কিলো নিউটন পার মিটার স্কয়ার ইউনিটে। তাই 6 হবে স্যার। 10 টু দি পাওয়ার 6 হবে। 10 টু দি পাওয়ার 6 কিলো নিউটন পার মিটার স্কয়ার। কারণ কি 10 টু দি পাওয়ার 9 মানে কি 10 টু দি পাওয়ার 6 ইনটু 10 কিউব। জি স্যার। মানেই তো কিলো নিউটন হয়ে গেল।
1000 মানে কি এটা নিউটন হয়ে গেল। মোমেন্টটা বুঝতে পারছেন? মোমেন্ট মিয়া 8 স্যার। মিনিট বুঝতে জি, স্যার। পারছেন? হ্যাঁ জি 10 স্যার, to জি the স্যার। power 6 কেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এখন 10 to the power 6 দিয়ে মানে গুণ আমি করেন। নিউটনকে স্যার কিলো নিউটন নিয়ে গেছি আর কি। নিয়ে গেছি, হ্যাঁ। আপনি যদি 10 to the power 9 দিয়ে গুণ 9 করেন ভ্যালু কিন্তু এটা আসবে না, কারণ আগে আমরা স্যার আগের ম্যাথটাতে আমরা স্যার কিলো নিউটন রাখছিলাম তাহলে, তাই না স্যার? হ্যাঁ, ওটা আগেরটা ভুলে গেছি আমি, দেখতে হবে কি জায়গায় আগেরটা রাখছিলাম। কিলো নিউটন লোডের উপর ডিপেন্ড করবে, এটা নট নেসেসারি আগেরটা কিলো নিউটন। আগের লোড যদি ধরেন আমি এখানে 40 নিউটন ছিল, তখন আমি নিশ্চয়ই নিউটনে নিয়ে গেছি। অর্থাৎ এখানে কিছু ডিসিশন আপনাকে নিতে হবে ইউনিট দেখে, যে আপনি কোন ইউনিটে রাখবেন। আপনার লোড যেহেতু কিলো নিউটন এবং এই ডিসটেন্স যেহেতু মিটারে আছে, তো আপনি এইখানে ইউনিটটা কিলো নিউটন মিটারে রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে মেইন কথা। যদি নিউটনে থাকতো তাহলে নিউটন পার মিটারে রাখতেন। এই তাহলে সবাই একটু দেখেন এটা 42 × 10³ আসছে কিনা, একটু পরে নিজেকে করতে হবে। এখনই করেন যাতে একটু পরের অঙ্ক সবাই করতে পারেন। সবাই ক্যালকুলেটর নেন না, নিয়ে বসেন। এখনো আচ্ছা সময় স্যার, আছে যাদের হাতে ক্যালকুলেটর নাই, কোনোভাবে আসছে স্যার। ক্যালকুলেটর আনার। ঠিক আছে স্যার, 42 × 10³ ঠিক আছে। হ্যাঁ, তারপরেরটা কত? এর মানটা 4. মানে জাস্ট এল আলাদা। এই তো একবার 2 দিয়ে ভাগ করেন, একবার 3 দিয়ে ভাগ করেন, একবার 5 দিয়ে ভাগ করেন, তাহলে 16.8 আসবে। এর মানটা স্যার কি দিবে? এর মান হচ্ছে এই যে 4 × 10⁻⁴। করলে অনেক লাভ, অনেক লাভ। হাতে হাতে প্র্যাকটিস করেন। জি স্যার, ঠিক আছে স্যার, আসছে স্যার। ঠিক আছে, তারপরে থিটা। তাহলে থিটার হিসাবগুলো কেমন? সি মানে কি সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণে। সি মানে কি? এই যে এখানে আমার ক্লাসে cos স্যার, সি cos স্যার, আর কি স্যার? cos থিটা স্যার। ক্লাসে আছে কই গেল আমার ক্লাসে? এখন আছে 34 32 জন। 32 জনেরই কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা সি মানে কি। 32 জনের কি মুখস্থ হয়েছে? জি স্যার। হইছে স্যার, হইছে। সি মানে cos থিটা, cos থিটা স্যার। এস মানে sin থিটা। সি এর স্কয়ার আর এস এর স্কয়ার আর সি এস, এটা করতে হবে। এটা মনে হয় সবাই পারবেন না? এটা করা যাবে স্যার, এটা ক্যালকুলেটরে করলেই তো চলে আসবে স্যার এটা। হ্যাঁ, cos 90 বসাবেন, cos 180 বসাবেন, এগুলা চলে আসবে। cos 240 বসাবেন, মাইনাস এখানে কিন্তু প্লাস মাইনাস গুলো লিখবেন। আবার কেউ মনে করেন না, এটা নিশ্চয়ই আমি জানি যে মানে ধারণা করতে সবাই জানেন cos বা sin এর হিসাবের সময় মাইনাস গুলো ইম্পর্টেন্ট। মাইনাস ফেলে আবার চলে আসেন না, মাইনাস গুলো বসাবেন। আচ্ছা, এবার আসি এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স। তাহলে আমাদের কে বারের সূত্র কি? এটা কিসের প্রবলেম আমি কিন্তু আগেই ক্লিয়ার করছি। এটা হচ্ছে গ্লোবাল স্টিফনেস, মানে গ্লোবাল কোঅর্ডিনেট প্রবলেম। গ্লোবাল কোঅর্ডিনেটের যেহেতু প্রবলেম, আমাকে কনভার্সন করতে হবে, এবং ওই কারণেই আমাদের স্টিফনেস ম্যাট্রিক্সটা দেখতে এরকম A/L C² CS মাইনাস C² মাইনাস CS S² মাইনাস CS মাইনাস S। এটা কি মুখস্থ হয়েছে সবার? এটা কিন্তু মুখস্থ করতে হবে। হয়তো এই টার্মে আপনারা ফাঁকিবাজি করে কোথাও লিখে রেখে চুরি টুরি করে হয়তো করে ফেলতে পারবেন, কিন্তু নিজেদের জন্য আসলে লস হয়ে যাবে। চেষ্টা করবেন এটা মুখস্থ করার, কারণ ফাইনাল টার্ম যদি ক্যাম্পাসে গিয়ে হয় তখন কিন্তু আর নকল করার সুযোগ নেই। আমি জানি না আপনাদের কি অবস্থা, বেঞ্চে টেঞ্চে লিখে রাখেন নাকি আগে ঢুকে ঢুকে। অনেকের এই ধরনের টেন্ডেন্সি আছে। না স্যার, এগুলো স্যার ঢুকতে দেয় না স্যার, মানে পরীক্ষা হ্যাঁ, আমরা তো হওয়ার চেষ্টা করি ঢুকতে না দেওয়ার, তারপরে আমাদের যখন ঢুকে ইউনিভার্সিটিতে ঢুকে ঢুকতে লিখে দেয় না ফেলতো স্যার। আর কি। প্রাইভেটে তো আমিও স্যার ছিলাম, জানি আর কি। রুম লক করা থাকে, না স্যার, অনেক আমরা ট্যাকিং ঢুকাই, হয়। অন্য স্যার রুমে আগে আমাদের স্যার লিখে ঢুকে লিখে তারপরে লিখে স্টুডেন্টরা ঢুকে যায়। স্যার স্যার আগে ঢুকে স্যার, তারপরে তাহলে স্যার ঠিক আছে। আমাদেরকে ঢুকতে দেয় স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, গুড। তাহলে সূত্রটা দেখেন, আমি কিন্তু অনেকবার শিখাইছি হচ্ছে কিভাবে মুখস্থ করবেন। এটা আবার দেখাচ্ছি। শুরুতে C²
তাহলে পরের 3 নাম্বারটা হবে মাইনাস সি স্কয়ার। তার মানে জাস্ট এরকম সি স্কয়ার সিএস, এবার এই দুইটার মাইনাসটা পরে লিখেন, তাহলে মাইনাস সি স্কয়ার মাইনাস সিএস। তাহলে প্রথম লাইন তো মুখস্থ হয়ে গেল, এবং প্রথম রো যেটা প্রথম কলামও সেইটা। এবার এই যে সিএস হচ্ছে 2 নাম্বার কম্পোনেন্ট, তো এখানেও সিএস হবে 2 নাম্বার কম্পোনেন্ট। 3 নাম্বার কম্পোনেন্ট হচ্ছে মাইনাস সি স্কয়ার, তাহলে এখানেও 3 নাম্বার পয়েন্ট হয় মাইনাস সি স্কয়ার। এই কারণে আমরা এই জায়গাটা সিমেট্রি লিখে রাখি। আপনিও চাইলে লিখতে পারবেন, সমস্যা নাই। লাইন কমানোর জন্য এবং সময় বাঁচানোর জন্য কেউ যদি এবার লিখতে চান শুরুর দিকে সিমেট্রি লিখতে পারেন, এটা ভুল ধরা হবে না। প্রথম লাইন মুখস্থ হয়ে গেল সি স্কয়ার আর সিএস দিয়ে। সেকেন্ড লাইন হচ্ছে এস স্কয়ার আর মাইনাস সিএস, এটা মুখস্থ রাখতে হবে। কারণ এইটা তো আর মুখস্থ রাখতে হচ্ছে না সামনেরটা, এবার আমরা 3টা মুখস্থ রাখবো, থার্ড লাইনে গিয়ে 2টা মুখস্থ রাখবো, ফোর্থ লাইনে গিয়ে 1টা মুখস্থ রাখবো। কত সহজ দেখেন। তাহলে 2 নাম্বার লাইনে 3টা মুখস্থ রাখতে হবে কিভাবে, এস স্কয়ার মাইনাস সিএস, তাহলে এটা যেহেতু প্লাস স্কয়ার তাহলে পরেরটা হবে মাইনাস এস স্কয়ার। এই যে দেখেন 1 এবং 3 হচ্ছে জাস্ট সাইন মাইনাস, এবং 4 হচ্ছে পরেরটার সাইন হচ্ছে উল্টা আর কি, এখানকার সাইন যা পরেরটার সাইন হয় তার ঠিক উল্টা। এখানেও একই ভাবে মুখস্থ, 2টা লাইন মুখস্থ হয়ে গেল। 3 নাম্বার লাইন হচ্ছে এই প্রথম লাইনের প্রথম 2টাই হচ্ছে 3 নাম্বার লাইন, মানে সি স্কয়ার সিএস। 4 নাম্বারটা কি, ডায়াগোনাল কিন্তু স্যার মজা আছে, সি স্কয়ার স্কয়ার সি স্কয়ার স্কয়ার। হ্যাঁ ডায়াগোনালেও মজা, সি স্কয়ার স্কয়ার সি স্কয়ার এস স্কয়ার। তাহলে এইটা এইভাবে মনে রাখলে মাইনাসটা মনে রাখতে পারলে 4 নাম্বারটার মনেই রাখা লাগে না, ডায়াগোনাল মনে রাখলে। জি স্যার। কত সোজা মুখস্থ করা, জাস্ট টেকনিকটা শিখতে হবে কিভাবে মনে রাখবেন। বলে দেখেন আজকে হয়তো সমস্যা হবে না, আজকে তো ওপেন বুক, আজকে যা যা দেখে দেখে লিখতে পারবেন, কিন্তু নেক্সট মিড টার্মের দিন কিন্তু আমি ক্যামেরার দিকে আপনাদের ইয়ে করার চেষ্টা করব, আমি জানি পারবো না। আপনারা দেখা যাবে সামনে বইগুলো রাখলে তো আর আমি দেখবো না, খাতা একটা খুলে রাখছেন ওখানে সূত্র লেখা আছে, দেখে দেখে লিখবেন আর কি। যতটুকু পারা যায় ফেয়ার থাকেন, আর মুখস্থ করলে আপনারই সুবিধা। রাইট স্যার। এখন আসেন তাহলে কে এর সূত্র যদি এটা হয়, এবার কে বার 1 দিয়ে বুঝাচ্ছি আমরা 1 নম্বর এলিমেন্ট। 1 নম্বর এলিমেন্ট, তাহলে এখন দেখেন আমরা বসাচ্ছি এই বাই এল। সূত্রে কি প্রথমে এই বাই এল, এই বাই এল এর ভ্যালু হচ্ছে 42 ইনটু 10 কিউব, তাহলে বসান 42 ইনটু 10 কিউব। তারপরে এই সি স্কয়ার এর ভ্যালু কত, এই যে এগুলো সব, এই যে সি স্কয়ার আমরা করে রাখছি 0, এস স্কয়ার করে রাখছি 1, সিএস করে রাখছি 0, তাহলে সি স্কয়ার 0, তাহলে আর সি স্কয়ার সিএস, তাহলে এই দুইটা লাগতেছে, তাহলে 0 0 0 0 সব 0। তারপরে কি 3 নম্বরের 2 নম্বর লাইনে এস স্কয়ার লাগবে, তাহলে 1 0 -1, তারপর এটা হচ্ছে সি স্কয়ার সিএস, তাহলে দুইটা আমার 0, তাহলে 0 0 এটা 1, তাহলে এই হচ্ছে আমার ম্যাট্রিক্স। স্যার হ্যাঁ এখানে স্যার দ্বিতীয়টা কে এবং কে ওয়ান এর মানটা বসছি, ওখানে মান বসাইছেন স্যার। এখানে যে 42 এবং 28 যে মানটা আসছে 10 42 ইনটু 10 কিউব, স্যার ওটা আমি একটু কনফিউজড মতো হয়ে গেছে স্যার। এই ওটা নিচেরগুলো তো সবাইকে দিয়ে করাইছি, ওটা তো অনেকে করছে, আপনিও করেন। এখন এ এর ভ্যালু বসান, ক্যালকুলেটর আছে সাথে, আছে স্যার, এই যে এ লেখেন 4 ইনটু 10 ইনভার্স 4 লিখছি স্যার। ইনটু 4 ইনটু 10 ইনভার্স 4, 10 ইনভার্স 4। জি স্যার। নিচে 10 ইনভার্স আছে একটা ইনটু দিয়ে, ওইটা দিতে হবে। ওটা Sorry, sir? দিছেন? বুঝি না স্যার। ক্যালকুলেটর দিতে পারছেন তো 10 ইনভার্স 4টা? হ্যাঁ দিতে পারছি। আচ্ছা, ইনটু এখন দেখেন এটা ই এর ভ্যালু কত দেওয়া, 210 210। জি। হ্যাঁ 210 জিপিএ। জিপিএ মানে হচ্ছে গিগা পে স্কেল, গিগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 9, আর পে স্কেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। কিন্তু আমার লোডটা যেহেতু কিলো নিউটনে আছে, আমি এটাকে নিয়ে যাব কিলো নিউটন পার মিটার স্কয়ার, তাহলে আমার আছে 10 টু দি পাওয়ার 9 নিউটন পার মিটার স্কয়ার। আমি যদি এটাকে কিলো নিউটনে নিতে চাই তাহলে আমার 10 টু দি পাওয়ার কিউব কমে যাবে, তার মানে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 6 কিলো নিউটন পার মিটার স্কয়ার। তার মানে আপনি এখন লিখবেন ইনটু 210 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু 210 ইনটু 10 টু দি পাওয়ার 6 লিখছেন, এই যে এটার সাথে 210 ইনটু 10 টু দি পাওয়ার 6। আর আগেরটা কিন্তু ছিল 10 ইনভার্স 4, ঠিকমতো দিবেন? দিছি স্যার। 4 ইনটু 10 ইনভার্স 4 ইনটু 210 ইনটু 10 টু দি পাওয়ার 6 দিবেন? জি স্যার। ইকুয়াল টু দেন, ইকুয়াল টু মানে এই লিখলেন আর কি। জি স্যার। হ্যাঁ, ডিভাইড বাই কত? এল। ডিভাইড বাই এল স্যার। হ্যাঁ, এল কত?
আপনি 1 নম্বর এলিমেন্ট করতেছেন, এল হচ্ছে এল হচ্ছে আমার 2 স্যার। হ্যাঁ, তো ডিভাইড বাই 2 করেন, কত আসছে? আমার তো অনেক 3,71,581। কেমন করে? এই যে তো স্যার আমি বুঝতেছি না স্যার। 42 আসছে স্যার, ঠিক আছে। আপনি ওইখানে ক্যালকুলেটর দিতে ভুল করছেন 42 আসছে, ঠিক আছে। স্যার আমি দিছি 4 10 ইনভার্স 4 দেওয়াটা হয় নাই, 4 ইনটু স্যার ইনভার্স যাওয়াটা ভুল হয়েছে। আপনার ইনভার্স দেওয়াটা হয় নাই, জি স্যার। স্যার 4 10 ইনটু 10 ইনভার্স টু দি পাওয়ার 4টা 4 হয় না নাই। স্যার। 10 ইনভার্স 4 কিভাবে দেয়? ইনটু 10 টু দি পাওয়ার একটা আছে, দেখছেন? ক্যালকুলেটরের নিচে একটা থাকে 10 টু দি পাওয়ার। স্যার আমি একটু শেয়ার করি আপনার সাথে। হ্যাঁ, 4 বলো। ইনটু 10 টু দি পাওয়ার 4 ইনটু 10 টু দি পাওয়ার 4 দিবেন কেন রে ভাই? 10 ইনভার্স 4 বলতেছি না, ওখানে একটা মাইনাস দিবেন তো। দিছি স্যার। কি দিবেন? 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 দিবেন? 10 ইনভার্স 4 আর কি, এটা পরে মাইনাস 4 হবে। জি আমি স্যার। মাইনাস দেয় নাই এত। এখন 210 ইনটু 10 টু দি পাওয়ার 6 বুঝছি স্যার, বুঝছি স্যার। হইছে, এখন আসছে? আসছে স্যার। হ্যাঁ, ওই ইনভার্সে আপনি মাইনাস দেন না, ওইজন্য আপনার এতগুলো আসছে। জি স্যার। মাইনাসের জন্য সবসময় প্লাস মাইনাস হিসাব করে বসাবেন। আপনি তো দেখতেই পাচ্ছেন যে 10 টু দি পাওয়ার 6 আর 10 ইনভার্স 4, তাহলে কাটাকাটি গেলে তো থাকে মাত্র 100। তার মানে আমি এটা মুখে মুখেও করতে পারি, 210 ইনটু 100 ইনটু 4 মানে 210 ইনটু 440, মানে 210 ইনটু 200 করলেই হচ্ছে 21 দুগুণে 42। আচ্ছা 42 ইনটু 10 কিউব আমি মুখে মুখে করে ফেলছি, ঠিক আছে? এখন স্যার। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে 42 ইনটু 10 কিউব আসলো। এখন দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমাদের সবার সামনে এই বাই এল থাকবে না? প্রত্যেকটা ফর্মুলাতে আমরা 1 নম্বর এলিমেন্ট বের করছি, 2 এও এই বাই এল থাকবে, 3 এও এই বাই এল থাকবে। তো এখন আমি যদি এই বাই এলটাকে কমন রেখে না নিতে পারি, তাহলে আমার এটাকে ভিতরে ঢুকাইতে হবে একটা অপশন, যে সব ভিতরে। এখন ভিতরে যদি এত বড় একটা ভ্যালু ঢুকাই, তাহলে ম্যাট্রিক্সটা দেখতে অনেক জটিল দেখাবে। যার কারণে আমরা কি করি, আমরা চেষ্টা করি এদের মধ্যে থেকে যে কমন সেটাকে সামনে রাখার। এখন এদের মধ্যে সবচেয়ে ছোট কে? এই বাই এল এর যে ভ্যালু আসছে 16.8 সবচেয়ে ছোট। তাহলে আমি প্রত্যেকটা থেকে যদি 16.8 কমন নেই, তাহলে একটা যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটা আমি গুণ করে বসাই দিলেই তো আমি ম্যাট্রিক্সটা সুন্দর করে ইকুইভ্যালেন্ট করতে পারবো। বুঝা গেছে কথা? আমি 42টা না রেখে আমি এখান থেকে 16.8 কমন নিব, মানে 16.8 ইনটু 10 কিউব কমন নিব। তাহলে 42 ভাগ 16.8 করলেই কিন্তু আমি পেয়ে যাব যে কত গুণ করলে আমার 42 হবে। তাহলে যেটা করছি 16.8 ইনটু 2.5। এটা বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। এরপরে ওটা কেন ঢুকে যাবে আর করছি কি। বুঝছেন? দুইটা প্রশ্ন, একটা কি করছি বুঝছেন নাকি আর কেন করছি স্যার বুঝছেন না? এই কেন করছি স্যার জিনিসটা? কেন করছি তার কারণ হচ্ছে, আমি যদি না করি, আমি যখন ওই যে ম্যাট্রিক্সের যোগ করব না, এই যে এখানে এসে, তখন আমার যদি সামনে একটা কমন ভ্যালু না থাকে, একজনের আছে 42, একজনের 28, একজনের 16, আমি যদি কোনো কিছু কমনই নিতে না পারি, তাহলে আমি ওদের যোগ করব কিভাবে? আমার এখানে সামনের জিনিসটা একটা কমন ভ্যালু থাকতে হবে না? অবশ্যই স্যার। দুজনের মধ্যে কমন কে আছে? কমন হচ্ছে সব ছোট যে সেই কমন। হ্যাঁ 16.8 হ্যাঁ। হ্যাঁ, তাহলে 16.8 কে আমি এর জন্য কমন নিচ্ছি। তাহলে সব প্রত্যেকটা থেকে 16.8 কমন নিলে কিভাবে কমন নিতে হয়? যেটা কমন নিচ্ছে তাকে ওটা দিয়ে ভাগ দিতে হবে। তারপরে যে ওটা দিয়ে তাহলে 42 ভাগ 16.8 করলে 2.5 আসে। তাই আমি ওইভাবে লিখছি 16.8 স্যার গুণ করলে 42 আসে স্যার। 2.5। হ্যাঁ, তাহলে এখন এই যে 2.5 আসলো না, 2.5 কে আমি এখন গুণ করে ভিতরে পাঠিয়ে দিলাম। আর যখন ভিতরে পাঠালাম, এখানে এসে আমি 10 কিউবটা কেন স্যার? 10 কিউবটা স্যার কেন? 10 কিউব আছে না, 42 10 কিউব আছে না স্যার। স্যার হ্যাঁ 16.8টা তো তাহলে স্যার আমরা ভিতরে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার কারণে তো মানটা মানে ঠিক থাকতেছে। 16.8 তো ভিতরে নেই নাই, ভিতরে নিছি 2.5, 2.5 কে ভিতরে নিছি। স্যার 2.5 এর সাথে গুণ করলে আবার আগে জায়গায় চলে আসতেছে না, 42 চলে আসতেছে না আসতেছে তো, সেজন্যই তো। না আসলে কি আমি নিতে পারবো নাকি? না স্যার। একজন প্রশ্ন করছেন 10 কিউব করতে আসলো, 42 এর সাথে স্যার আসছে স্যার 10 কিউব তো আছে এখানে। 10 কিউব তো আছে এখানে, সেটা রাখছি। তো 10 কিউবটা কমন আছে না, ওটাকে আমার ঢুকানো দরকার আছে। আমি কোন জিনিসটা ঢুকাচ্ছি যেটা আনকমন?
আড়াইটা হচ্ছে আনকমন। কারণ কি, এই যে 16.8 ইন্টু 10 কিউব আমরা যখন 3 নম্বর এলিমেন্ট করব তখন তো আমরা এটাকে কমনই রাখবো, তা রাখবো না? 3 নম্বর এলিমেন্টে যখন এই বাই এল এর ক্যালকুলেশন করব তখন কমন কে থাকবে? 16.8 ইন্টু 10 কিউব। তো 10 সেটাই আমি 10 এখন থেকে কমন নিচ্ছি। বুঝছি বুঝেন নাই বিষয়টা? বুঝছি স্যার। যাতে বুঝছি করে আমি পরে ম্যাট্রিক্সের যোগগুলো সুন্দর করে করতে পারি। এই 16.8 ইন্টু 10 কিউব আমার সবার ক্ষেত্রে সমান কমন। তাহলে এই ধরনের প্রবলেম কখন হবে? যখন ওই এল আলাদা হয়, যেটা আগের অঙ্কে ছিল না। আগের অঙ্কটা সিম্পল ছিল, এল সমান সবার সামনের টুকু সমান। ওই কারণে আপনি সবারটা ডাইরেক্ট কমনই নিয়ে ফেলছেন, এই ঝামেলাটা আপনার করতে হয় নাই। এল যেহেতু এখন আলাদা, আপনাকে একটু এক্সট্রা একটা লাইন করতে হচ্ছে। এই যে আপনি 16.8টা কমন নিছেন 42 থেকে 16.8 কমন নিলে থাকে আড়াই। এই আড়াইটা আপনি ভিতরে ঢুকাইছেন 2.5। তাহলে সবার সাথে 2.5 গুণ করে এরকম পেলেন। তো এইখানে এসে আর সিমেট্রি রাখবো না আমরা। দেখেন সবচেয়ে কম লাইন লিখে যেভাবে অঙ্ক করা যায় সেটাই করছি। লাস্ট লাইনে এসে আমরা সিমেট্রির বিষয়টা লিখে ফেলছি। কারণ এটা যদি আমি এখন না লিখি, আমি কিন্তু ওই যে যখন একটু পরে যোগ করব তখন কিন্তু আমার ভুল হবে। এই কারণে দেখেন এখানে এসে আমি এটাও লিখছি d1x d1y d2x d2y d1x d1y d2x d2y। এটা গতদিন বুঝাইছিলাম, বাট ওটা লেখা ছিল না এলিমেন্ট ম্যাট্রিক্স এর সময়। আজকে এটা আমি আলাদা করে লিখছি বসে বসে, যাতে করে আপনাদেরকে আমি যখন ম্যাট্রিক্স এর সুপারপজিশনটা দেখাবো, এই ম্যাট্রিক্স গুলো যোগ হয়ে তো কত বাই কত হবে। আচ্ছা, এটা কত বাই কত ম্যাট্রিক্স? 4/4 4/4 4/4 4/4 4/4 কেন বলতে পারবেন? স্যার হরিজন্টাল 4 আছে না কোন এলিমেন্টের জন্য করছি? নোট এক নাম্বার এলিমেন্টের, তাই না? হ্যাঁ স্যার, এক নাম্বার এলিমেন্টের নোট কয়টা? 4টা। না, এক নাম্বার এলিমেন্টের নোট কয়টা? নোট একটা দুইটা স্যার, স্যার, একটা 1 নোট দুইটা, নোট দুইটা। এক নাম্বার এলিমেন্টের মাথা তো দুইটা, তাহলে নোট দুইটা না? এই এক দুইটা, নাম্বার নোট, দুই নাম্বার নোট, তাহলে এক নাম্বার এলিমেন্টের নোট দুইটা। এখন বলেন প্রত্যেকটা নোডে আপনি ডিসপ্লেসমেন্ট কয় দিকে ধরছেন? যেহেতু এটা গ্লোবাল প্রবলেম মানে একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস। তার মানে এখানে কি d1x d1y এটা বুঝতে বুঝেছে তো? ঠিক আছে, d1x d1y d2x d2y। এই যে আমার নোড দুইটা এবং দুইটা নোডে আছে দুইটা করে ডিসপ্লেসমেন্ট, তাহলে 2 দুগুণ কত? 4। 4 এই কারণে 4/4 ম্যাট্রিক্স। ক্লিয়ার জিনিসটা? যে একটা এলিমেন্টের জন্য 4/4, এটা আগে থেকেও আমি ক্লিয়ার করছি, আজকে আবার বললাম, এটা প্র্যাকটিক্যালি দেখলেন যে এক নাম্বার নোডে কেন 4/4 ম্যাট্রিক্স হলো। সরি, এক নাম্বার নোড বলছে, এক নাম্বার এলিমেন্টে 4/4 ম্যাট্রিক্স। তাহলে এখন যদি একটা এলিমেন্টের জন্য 4/4 হয়, ওই হিসাব করলে আসলে হবে না, আপনারা বুঝতে পারবেন না। আমার এলিমেন্ট এখানে কয়টা? এলিমেন্ট দিয়ে এই ম্যাট্রিক্স হিসাব করা যাবে না। ম্যাট্রিক্স হিসাব করতে হবে কি দিয়ে? নোট দিয়ে। নোট দিয়ে। ভেরি গুড, নোট দিয়ে। নোট কয়টা? এই চারটা। প্রবলেম দুইটা। না না, পুরো প্রবলেমে নোট কয়টা? 4টা। চারটা স্যার, চারটা। তাহলে নোট যদি 4টা হয় এবং প্রত্যেক নোডে ডিসপ্লেসমেন্ট যদি 2টা করে হয়, তাহলে আমার গ্লোবাল হয় 8/8 হয় স্যার। ক্লিয়ার? জি স্যার। ভেরি গুড, 8/8 হবে। তাহলে আপনারা সবসময় মনে রাখবেন গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স আমরা যখন পুরো প্রবলেমের জন্য ম্যাট্রিক্সটা ডিরাইভ করব, ডিফাইন করব, তখন সেই ম্যাট্রিক্সটা হবে আমার যতগুলো নোড আছে প্রত্যেকটার সাথে, যেহেতু প্রত্যেকটা নোডে দুটো ডিসপ্লেসমেন্ট, তাহলে নোড ইনটু 2, তাহলে নোড 4টা, ডিসপ্লেসমেন্ট হবে 4 দুগুণ 8টা, তাহলে 8/8 ম্যাট্রিক্স হবে তখন। তো এটার কথাই বলতেছিলাম। তাহলে আমার যেহেতু একটা এলিমেন্টের নোড 2টা, তাহলে 2 দুগুণ 4, 4/4 ম্যাট্রিক্স। এবং নোড 2টা হচ্ছে 1 নাম্বার নোড এবং 2 নাম্বার নোডের মধ্যেই আমার প্রথম এলিমেন্টটা। এই কারণে প্রথমটা হচ্ছে d1x, তারপরে d1y, তারপরে d2x, তারপরে d2। এখন আমাকে প্রশ্ন করতে পারেন কেউ কেউ যে স্যার এখানে d1x এর পরে d1y কেন? d1x এর পরে তো d2x হইতে পারতো, তারপরে d1y d2y হইতে পারতো না? জি স্যার, পারতাম। হয় নাই কেন? কারণ গত ক্লাসে আমরা যখন গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স মানে গ্লোবাল কোঅর্ডিনেটে ম্যাট্রিক্সের এই ফর্মুলাটা ডিফাইন করছিলাম, এই ফর্মুলাটা যখন আমরা ডিরাইভ করছিলাম তখন আমরা এইভাবেই ধরছিলাম যে প্রথম কোঅর্ডিনেটটা হচ্ছে 1x এর জন্য, তারপরে 1y, হচ্ছে 1y, 2x, তারপরে 2y, তারপরে 3x, তারপরে 3y, মানে এইভাবে xy
এই কারণে ফর্মুলাটা এভাবেই লিখতে হবে। ক্লিয়ার জিনিসটা? স্যার হ্যাঁ, তাহলে আমরা 1 নাম্বার এলিমেন্টটা বুঝলাম এবং এটাও বুঝলাম যেহেতু নোড 1 2 তাহলে প্রথম দুইটা হচ্ছে 1 এর জন্য, পরের দুইটা হচ্ছে 2 এর জন্য। এই যেটা নোড 1 এই জন্য 1x, তাহলে 1 এর x থাকলে 1 এর y ও থাকবে। তারপর হচ্ছে 2 তাহলে 2x, তারপরে 2y। এখানেও একই ভাবে 1x এর রো, 1y এর রো, তারপরে 2x এর রো, তারপরে 2y এর রো। এবার দেখেন পরের 2 নম্বর এলিমেন্টটা কার কার মধ্যে, নোড কোন কোন নোডের মধ্যে? 1 and 3 স্যার। 1 and 3, ভেরি গুড। তাহলে আমার এখানে যখন আমার করব কি হবে, 1x 1y, 3x 3y, 1x 1y, 3x 3y। ক্লিয়ার? তাহলে 4 নাম্বারটার জন্য কেমন হবে, এই মানে 3 নাম্বার এলিমেন্টের জন্য কার 1 কার and 4 1 and তখন কেমন হবে? 1 and 5 1x 1y 4x 4y। হ্যাঁ, ভেরি গুড। 1x 1y 4x 4y, এখানে 1x 1y 4x 4y। তাহলে এক আমরা তো নাম্বার 3x 3y লিখলাম স্যার, 3x 3y। না না, আমি ওই 4 নাম্বারটা বুঝাইছি, মানে 4 এ যাই নাই, পেজে যাই নাই, আমি জানতে চাইলাম যে 4 এর জন্য কেমন হবে। এই যে এখানে আছে 1x 1y 4x 4y। আমি মানে একটু নোডের বিষয়টা ক্লিয়ার করলাম সবার কাছে যে এভাবে কেন লেখা হয়েছে। 1 এবং 3 তাহলে এলিমেন্টের নোড গুলো দেখতে হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন দেখাইছি। এবার 2 নম্বর এলিমেন্টের ক্যালকুলেশনে আসেন। 2 নম্বরের সূত্র একই রকম, a/l, তারপরে c স্কয়ার cs মাইনাস c স্কয়ার, এই সূত্রটাই। তাহলে a/l 2 নম্বরে কত? 28 into 10 to the power 3। 28 into 10 কিউব। আর cs গুলো কত কত এখানে তো দেখতেই পাচ্ছি। আমার তো c আর s লাগে না, লাগে হচ্ছে এই তিনটা। তাহলে 1 0 0 এগুলা। তাহলে এইভাবে করে আমি বসাইছি দেখে দেখে যে 28 into 10 কিউব সামনে রাখলাম, 1 0 minus 1 0, 0 0 1 1 0। Row 42, রবিউল আসো? আছি স্যার। বলো তো 1.67 কিভাবে আসছে? 1 পয়েন্ট, এই যে এখানে 1.67 কিভাবে আসছে? 1.67 স্যার, ওই যে 2 উপরটার মতো 0.25 যেটা ব্যবহার আসছে সেম একই হবে। ক্যালকুলেটর করে আমাকে দেখাও। ক্যালকুলেটর করে স্যার, হ্যাঁ এটা হচ্ছে যে স্যার আমার হচ্ছে যে হ্যাঁ একটা সেকেন্ড স্যার। হ্যাঁ হ্যাঁ, করো করো, সময় না, সমস্যা নাই, প্র্যাকটিস করো, পারবা তাইলে। স্যার এটা হচ্ছে স্যার পারতেছো? আর অন্য যাদেরকে প্রশ্ন করি নাই তারাও নিজেরা উত্তরটা ঠিক স্যার করে এটা রাখেন। স্যার এটা হচ্ছে যে কমন স্যার 28 থেকে এটা কমন তো 16 পয়েন্ট। কিসে বুঝছি, কিভাবে পাইছি সেটা বলেন। আচ্ছা পাইছি যে স্যার এটা 28 দিয়ে 28 কে 16.8 দিয়ে ভাগ দিলে হচ্ছে স্যার স্যার আসতে পাইছি স্যার, পাইছি স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার 1.6 দিয়ে রবিউল স্যার স্যার আমি একটু ক্লিয়ার করি স্যার। আমরা ওখানে প্রথমে ভাগ করছিলাম যে আপনার 42 কে 16.8 দিয়ে ভাগ করছি। হ্যাঁ, আর ভেরি এটা গুড। করছি যে 28 কে 16.8 দিয়ে স্যার। হ্যাঁ এই ঠিক আছে, কারণে ভেরি আসছে গুড, যে ঠিক এখানে আছে ঠিক আছে। 1.67। হ্যাঁ হইছে হইছে, সবাই বুঝতে পারছো বাকিরা? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, 16.8 into 1.67। এবার 1.67 টাকে ভিতরে নিয়ে গেলাম, এই 16.8 কমন। আবারও আমরা সিমেট্রির বিষয়টা লিখে ফেললাম। সো এখানে 1x 1y 3x 3y থেকে তো বুঝালামই, 1x 1y 3x 3y, এটা তো বুঝতে পারছো তাহলে। এবার আমরা পরেরটায় যাই, স্যার, k3। একটা জিনিস বুঝি নাই স্যার। কোনটা বুঝো? স্যার এখানে ওই d1x d1y দিচ্ছেন যে হ্যাঁ। এগুলো ছাড়া তো এমনিতে এখানে যেমন 1 এর জায়গায় 1.67 দিবেন, 0 এর জায়গায় তো এটাও গুণ হলে 0 আসছে। এগুলোর কাজ অনেক জায়গায় কিছু দিই নাই ভাই, এই যেটা গুণ করছি 1.67 আছে না, এটা ভিতরে গুণ করে দিছি। স্যার এটা তো বুঝছি স্যার, এখন এগুলোর কাজ কি এটা বুঝতেছি না, মানে d1x d1y। d1x d1y এর কাজই বুঝতেছো না তুমি, এটা কি সেটা বুঝতেছো, এটা কি করতেছো?
ম্যাট্রিক্স করতেছি আর ম্যাট্রিক্স করতেছো। ম্যাট্রিক্সটা কার ম্যাট্রিক্স করতেছো? এই যে এখানে 1 2 ছোট ছোট যে লিখছি, এই যে K2, এই 2 দিয়ে কি বোঝাচ্ছে? নোট স্যার। এলিমেন্ট। না না ভাই, এলিমেন্ট স্যার। এলিমেন্ট বোঝাচ্ছে। নোট তো এই যে পরে লিখি, এই যে নোট এখানে পরে স্যার, নোট পরে স্যার। এখানে একটা নোট না, এখানটা একটা এলিমেন্ট। আমরা স্যার এলিমেন্ট নিয়ে কাজ করি, এলিমেন্ট নিয়ে কাজ করি স্যার। হ্যাঁ, তো 2 নম্বর এলিমেন্টের এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স লিখতেছি। এইটার নাম হচ্ছে এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স। এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স মানে হচ্ছে ওই এলিমেন্টটার যে দুইটা নোড আছে, সেই দুইটা নোডে যে দুইটা ডিসপ্লেসমেন্ট আছে, সেই দুইটা ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত। বুঝা গেছে? যে ডিসপ্লেসমেন্ট গুলোর নাম কি? 1 এর যে ডিসপ্লেসমেন্ট x ডিরেকশনে সেটার নাম 1x, যেটা y ডিরেকশনে সেটা 1x 1y। আর d2y। হ্যাঁ, d1x d1y, তারপরে d2x d2y। তাহলে 1 নম্বর এলিমেন্টে আমরা, আচ্ছা তুমি 2 নম্বর নিয়ে বলতেছিলে, তাহলে 1x 1y 3x 3y। তাহলে আমি পেলাম যে 2 নম্বর এলিমেন্টের যে দুইটা নোড আছে তাদের মোট 4টা ডিসপ্লেসমেন্ট হতে পারে, এবং এই ডিসপ্লেসমেন্ট গুলো হচ্ছে 1x 1y 3x 3y। এই কারণেই তো তাদের এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্সটা ওদেরকে নিয়েই গঠিত, 1x 1y 3x 3y। ক্লিয়ার? জি স্যার। এখন স্যার আমরা এই নোড এরিয়াগুলা যে আমরা ডিফাইন করে দিছি 1 2 3, এটা যদি প্রশ্নে দেওয়া না থাকে তো আমাদের ইচ্ছা মতো আমরা এদাম করে নিব আর কি, রাইট? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা মতো আদান করে নেন, বাট প্রশ্নে দেওয়া থাকে সাধারণত। জি স্যার। প্রশ্নে না দেওয়া থাকলে আবার এক্সামিনারেরই সমস্যা, এক একজন তো এক এক ভাবে ধরবে, এক একটা ধরবে, রাইট স্যার? এক্সামিনার 12টা বাজবে। তো আমরা অত ভুল করব না, আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, তাহলে 16.8, তাহলে আমরা একই ফরম্যাটে চলে আসছি। দেখেন সামনের অংশটুকু সবার সেম, 16.8 ইন্টু 10 কিউব। তার মানে আমরা একটু পরে যখন ওই ম্যাট্রিক্সের সুপারপজিশন করব, আমরা এটাকে সামনে রেখে কাজ করতে পারবো, আমার আর এটাকে ভিতরে নিয়ে গুণ করে দিতে হবে না। ওকে, 3 নম্বর এলিমেন্টের জন্য একই, আমরা দেখাই নাই, মানে এই স্টেপ গুলোই করি নাই, ডাইরেক্ট লিখে দিছি। তার কারণ, একটা সোজা কারণ হচ্ছে এখানে কোনো কমন নেওয়ার বিষয় নাই। এটার এই বাই এলই হচ্ছে 16.8 ইন্টু 10 কিউব। আমরা একে টার্গেট করে এতক্ষণ সবাইকে সাজাইছি, তাই না? এই জন্য এর সামনে 16.8 ইন্টু 10 কিউব। এবার বাকি সিএস, সি স্কয়ার, সিএস মাইনাস সি স্কয়ার মাইনাস সিএস, ওদের ভ্যালু গুলো বসাই দিছি। এখন ঝামেলাটা দেখেন, এতক্ষণ যখন ওই যে থিটার ভ্যালু 0 আর 1, মানে 90 180 ছিল, ভ্যালু গুলো কিন্তু খুব সহজ ছিল, তাই না? হয় 0 না হলে 1। কিন্তু যখনই থিটার ভ্যালু 90 180 বা 0 হয় না, তখনই কিন্তু একটু ঝামেলা, তখন একটু ভ্যালু থাকে, ভ্যালু থাকে মানে ক্যালকুলেশন বেশি। এটাই কি হচ্ছে দেখেন, এটার প্রত্যেকটাতে ভ্যালু আছে, d1x d1y d4x d4y, প্রত্যেকটা ভ্যালু আছে। তো এতক্ষণের ভ্যালু গুলো লিখতে হয়তো কারো কষ্ট হবে না বা সময় লাগবে না, বাট এখনকার গুলো কিন্তু সময় লাগবে, এটাতে আমি একটু বলতে চাচ্ছি। তাহলে সূত্র মুখস্থ আছে তো, সি স্কয়ার সিএস মাইনাস সি স্কয়ার মাইনাস সিএস, তাহলে কি হবে স্যার? স্যার এক্ষেত্রে আমাদের একটা জিনিস ভালো হয় না স্যার? হ্যালো, হ্যাঁ কি মাইনাস 0.5 হবে স্যার? স্যার, স্যার আমরা যেহেতু লাস্ট পর্যায়ে আসছি স্যার, বুঝি নাই, বলো বলো। সূত্রটা বসানোর পরে স্যার ওই মানগুলো বসাতে আমাদের সুবিধা হবে আর কি, যে পেজেই করব তখন ওই সূত্রটা আগে অ্যাপ্লাই করব, তারপরে আপনার মানে সূত্রটা তুমি আরেকবার লিখতে যাচ্ছ এটা? হ্যাঁ, তোমাদের যত বেশি সাইন দরকার লিখো, বাট মানে এই জন্যই তো হচ্ছে, ধরো বাসায় যদি প্র্যাকটিস করো বেশি বেশি, তখন সময়টা কম লাগবে, কারণ পরীক্ষার তো একটা টাইম লিমিট আছে, তোমাকে তো আধা ঘন্টার মধ্যে শেষ করতে হবে, যেটা আধা ঘন্টার বেশি তো সময় দেওয়া সম্ভব নয়। বেশি বেশি প্র্যাকটিস করবা, বাট আজকের পরীক্ষা লিখতে পারো, আজকের পরীক্ষা তো দেখে দেখে লিখা, আজকেরটা সমস্যা হবে না আশা করি। আচ্ছা, তাহলে আমি যেটা জিজ্ঞেস করতেছিলাম, তাহলে ওই নাম্বারের জন্য কেমন হবে এটা? হ্যাঁ 0.25, তারপরে স্যার 0.43 43, ভেরি গুড। তারপরে মাইনাস 0.25 মাইনাস 0.43, তাহলে দেখি এটা হইছে কি। এই যে 0.25 0.43 মাইনাস 0.25 মাইনাস 0.43, তাহলে এটা যেহেতু বুঝছি, আমি আশা করতেছি এটা সবাই লিখতে পারবেন। ওকে, নোট 1 4, তাহলে এটা তো বুঝতে পারছেন, 1x 1y 4x 4y, 1x 1y 4x 4y। আমরা সাধারণত অঙ্ক করার সময় এটা লিখি না,
ধরেন যারা অনেক করতে করতে ইয়া হয়ে যায় তারা এটা লেখে না, বাট আমি আশা করব আপনারা সবাই এটা লিখবেন, মানে এই কথাগুলো লিখলে স্যার পেস লাগবে না, প্রথম লিখলে পর্যায়ে না লিখলে আপনাদের স্যার সুবিধা হবে। সুবিধা হবে, না হলে লিখলে পেস লাগবে। সুবিধা হবে। হ্যাঁ প্রথম করতেছেন, এখন এইসব বাদ দেওয়ার দরকার নাই, যত বেশি লিখে করেন, ঠিক আছে? স্যার এবার আমরা এখন আসেন, লোকাল এক্সিসি আছে এখন, ঠিক আছে? লোকাল এক্সিস এখন ছিলাম, এতক্ষণ লোকাল এক্সিস শেষ। এখন হ্যাঁ গ্লোবাল এক্সিস এর মাধ্যমে গ্লোবাল স্টিফনেস না, এখানে একটা কথা বলি, একটু আমি কারেকশন করি আপনার কথাটাকে। আমরা কিন্তু লোকাল এক্সিস এ লিখি নাই, স্যার ছুটি আমরা কে গ্লোবাল স্যার আমরা এক্সিস এ লিখছি। গ্লোবাল থেকে লোকাল অ্যাক্সেস করতেছি স্যার। না না, আমি একটু ক্লিক করি ভাই, শুনেন 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 সবাই একটু শুনেন, এই মাউথপিস অফ করেন, কারণ আছে। হ্যাঁ ঠিক আছে, শুনেন, লোকালের বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেন সবাই। আমরা লোকাল এক্সিস আসলে তখন বলি যখন ওই যে বলছিলাম না একটু আগে, হরাইজন্টাল দুইটা মেম্বার আছে ধরেন পাশাপাশি, তখন আমরা বলি যে আমরা লোকাল এক্সিসে কাজ করতেছি। এই অঙ্কে কিন্তু আমরা লোকাল এক্সিসে কাজই করি নাই, আমরা শুরু থেকেই গ্লোবালে চলে গেছি। কিভাবে স্যার? এইভাবে। এখানে তো আপনি শুরুতেই যে কস থিটা সাইন থিটার ব্যাপারগুলো নিয়ে আসছেন না, আপনি তো এলিমেন্টারি সিস্টেম ম্যাট্রিক্সটা শুরু থেকেই তো কস থিটা সাইন থিটা দিয়ে লিখতেছেন, গ্লোবাল করে ফেলছি আমরা। এবার গ্লোবালটাকে আমরা যোগ করতেছি, সুপারপজিশন করতেছি। ক্লিয়ার জিনিসটা? স্যার আমাদের অনেক কনফিউজ লাগতো, বাট এটা করতে করতে আমরা ক্লিয়ার হয়েছি, এবং ওই কারণে আপনাকে আমি আগে থেকেই বলে দিচ্ছি যাতে আপনাদের কনফিউশনটা না থাকে। তাহলে লোকাল কখন বলবো? যখন আমরা এই সূত্রটা ইউজই করব না, তখন হচ্ছে লোকালের ম্যাথ। যেমন এইটা অঙ্কটার পরে আমি করাবো, সহজ অঙ্কটা আমি এটার পরে করাবো, তখন লোকাল। লোকালটা আমরা দেখবো। আমি এখন প্রশ্ন হ্যাঁ তখন করতেছিলাম দেখবেন হচ্ছে স্যার লোকালের লোকালের সূত্রটা অঙ্কের কি হবে? হ্যাঁ এটা গ্লোবালের সূত্র, এবং গ্লোবালের সূত্র তখনই হবে যখন এক একটা মার বার এক এক দিকে থাকে, একই প্রবলেমে দুইটা বার দুই 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 ডিরেকশনে থাকে, তখনই গ্লোবালের আমাদের পুরো অঙ্কটা আসলে কেগুলো গ্লোবালের। তো আমাদের ক্যাপিটাল কে, রাইট স্যার? কেগুলো যেহেতু গ্লোবালে চলে গেছি, কেগুলো হ্যাঁ ক্যাপিটাল কে? না এগুলা, হ্যাঁ গ্লোবালের এই কেটা ক্যাপিটাল, কিন্তু এই কেটা ছিল স্মল লেটার। হ্যাঁ এলিমেন্টে যতগুলো কে লিখছি, K1 K2 K3, ওগুলো স্মল লেটার, কারণ ওগুলো কিন্তু এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে লোকাল, মানে এতক্ষণ যেটা করছে এগুলো ছিল এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স, লোকাল স্টিফনেস ম্যাট্রিক্স না। কথা কিন্তু দুইটা, একটা হচ্ছে লোকাল গ্লোবাল, একটা এলিমেন্ট গ্লোবাল। এলিমেন্ট আর গ্লোবাল ইউজ করি আমরা ম্যাট্রিক্সে বলার জন্য, আর লোকাল গ্লোবাল বলি আমরা কোঅর্ডিনেট বলার জন্য। মানে গ্লোবাল জিনিসটা আসলে দুই জায়গায় ইউজ করা হয়, একটা হচ্ছে গ্লোবাল কোঅর্ডিনেট, একটা হচ্ছে গ্লোবাল ম্যাট্রিক্স। যেটা সারফেসের সাথে কাজ করে স্যার, ওটা না স্যার গ্লোবাল? হ্যাঁ এটা স্যার সারফেসের সাথে কাজ করে, ওটা স্যার গ্লোবাল না স্যার? সারফেসের মানে সাপেক্ষে যখন আমরা নিয়ে আসি সেটা হচ্ছে গ্লোবাল কোঅর্ডিনেট, আর গ্লোবাল ম্যাট্রিক্সটা হচ্ছে পুরো প্রবলেমের ম্যাট্রিক্স। যেটা আমরা বললাম এলিমেন্ট, আমরা যে এতক্ষণ স্মল কে, এগুলো কিন্তু স্মল কে, হ্যাঁ স্মল K1 স্মল K2 স্মল K3, এগুলোর নাম কি বলেন? এগুলো হচ্ছে এলিমেন্ট স্টিফনেস এলিমেন্ট স্টিফনেস। আর এখন আমরা যেটা বড় কে করতেছি এটা হচ্ছে গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স, আর আমরা পুরো প্রবলেমটাই করছি হচ্ছে গ্লোবাল কোঅর্ডিনেটে, লোকাল কোঅর্ডিনেটে করি নাই। ক্লিয়ার? তিনটা কথা শুধু। আচ্ছা এখন আমরা সুপারপজিশন করি। এখন যেহেতু গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্সটা ফর্ম করব, এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স থেকে গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স ফর্ম করতে হয় সুপারপজিশনের মাধ্যমে। সেটা করা হয় পুরো প্রবলেমের সব নোডগুলোকে সিরিয়াল বাই লেখা হয়। খেয়াল করেন সিরিয়াল বাই লিখবো, তাহলে নোড হচ্ছে 1 2 3 4, তাহলে আমি কিভাবে লিখবো? এবং এটা যে 8x8 এর সাথে একটু আগে ব্যাখ্যা করছি আমি 8x8 কেন। তাহলে 1 2 3 4 আমি লিখবো হচ্ছে 1x 1y, 2x 2y, 3x 3y, 4x 4y, একইভাবে 1x 1y, 2x 2y, 3x 3y, 4x 4y। ক্লিয়ার? এতটুকু লিখে নেবেন। এখন ভিতরে যা যা লেখা আছে এদিকে তাকাইয়েন না, এটা হচ্ছে ফাইনালি আমরা পাবো। ক্লিয়ার? এটা হচ্ছে আমরা ফাইনালি পাবো, কিভাবে পাবো সেটা আমি এখন শিখাবো নেক্সট 5টা স্লাইড জুড়ে। নেক্সট 5টা স্লাইডে আমি কিছু নোটস স্যার ও D1x এর 1.92 টা স্যার কোত্থেকে কিভাবে আনছি স্যার? এই যে প্রশ্ন করে আগে, বলার আগে প্রশ্ন করে, আমি তো সেটাই বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট 5টা স্লাইডে এটা বুঝাবো ভিতরের গুলো কোত্থেকে আসছে। ওকে 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 ওকে। গত ক্লাসে আমি ওটা আলাদা করে বুঝাই নাই, বাট আপনারা যেহেতু বলছেন স্যার এটা একটু ভেঙে ভেঙে বুঝালে সহজ হইতো, ওইজন্য আমি আজকে সকালে বসে বসে স্লাইড গুলো রেডি করছি।
যাতে করে এটা এমন Thank you, ভাবে সামনে আনছি। এখনো আপনি দেখাই নাই, 5টা স্লাইড দেখবেন, নেক্সট 5টা স্লাইড হচ্ছে অঙ্ক করার সময় লাগবে না, এই কারণে বলে দিচ্ছি। মানে 7 নাম্বার স্লাইডের পরে 8, 9, 10, 11, 12 এই 5টা স্লাইড হচ্ছে ক্যালকুলেশন, মানে নোট। এটা আপনাকে শেখানোর জন্য আমি করছি, মানে আপনার খাতায় লেখার দরকার নাই। তারপরে 13 নাম্বার স্লাইডে যা আছে সেটা হচ্ছে এটার পরের পেজ আর কি। তাহলে আমি এখন 8 নাম্বার স্লাইডে আসি। দেখেন এই যে আমি রেড ইয়া দিয়ে ব্লক করে রাখছি, মানে এটা নোট, এটা অঙ্ক। আপনি যেটা করবেন সেটার প্রসিডিউরটা লিখবেন, কিন্তু শুধু এই ম্যাট্রিক্সটাই, কিন্তু কিভাবে লিখবেন সেটা আপনাকে শেখাচ্ছি এখন। সবাই একটু মনোযোগ দেন, এটাই বুঝার বিষয় অঙ্ক। আমার এলিমেন্ট কয়টা? এলিমেন্ট কয়টা? তিনটা স্যার। তিনটা এক নম্বর এলিমেন্টের জন্য আমরা পাইছি কি 1 2 এলিমেন্ট 1 2 নোডের মধ্যে না? জি স্যার, 1 2 নোড। এটা 2 নম্বর এলিমেন্টের ম্যাট্রিক্স, এটা 3 নম্বর এলিমেন্টের ম্যাট্রিক্স। 1 নম্বর এলিমেন্ট ছিল হচ্ছে নোড 1 এবং 2 এর মধ্যে, 2 ছিল হচ্ছে 1 এবং 3 এর মধ্যে, আর 3 ছিল হচ্ছে 1 and 4। হ্যাঁ, এভাবে পড়লে। এবার আসেন, আমি এটা লেখা শুরু করতেছি। গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স। প্রথমে কি কাজ করবেন, আপনি এখানে তাকান, আপনার 1 এবং 2 এর মধ্যে ম্যাট্রিক্স, তাই না? আবার আরেকটা জিনিস একটু খেয়াল করেন, প্রত্যেকটা এলিমেন্টই নোড 1টা হচ্ছে কমন, তাই না? নোড 1 কমন না? সবগুলো এলিমেন্টই নোড 1টা আছে। 1 2 1 3 1 এই d1x এখানে আছে, d1x এখানে আছে, আবার এখানে আছে। তাহলে d1x তিনটা না? জি, তিনটা। তাহলে এই তিনটা যোগ করে এখানে লিখতে হবে, এই কারণে আমরা এটা পরে করতেছি। ঠিক আছে? এই 4টা ভ্যালু আসলে যোগ হবে। এখন প্রশ্ন হচ্ছে এই 4টা কেন যোগ হবে স্যার? কারণ খেয়াল করেন এখানে দেখেন এই 4টাই কিন্তু কমন। এখানে d1x d1y, এখানেও d1x d1y, তাহলে কমন কে? এই যে 4টা 1x 1y, এই 4টা হচ্ছে কমন। এখানেও দেখেন d1x d1y, d1x d1y, d1x d1y, d1x d1y, তাহলে প্রত্যেকটাই প্রথম 4টা কমন। এখন আমাকে বলবেন স্যার পরের 4টা কমন না কেন? পরের 4টা এই কারণে কমন না, দেখেন এটা d2x, এটা d3x, এটা আবার d4x, তাহলে এটা কমন হইলো? হইলো না, এই কারণে শুধু প্রথম 4টা কমন। সেজন্য আমি প্রথম 4টাকে আমি ব্লক করে রাখছি। আপনিও এভাবে করে ব্লক করে রাখতে পারেন বুঝার সুবিধার জন্য। তাহলে প্রথমে যখন অঙ্কটা শুরু করবেন আপনি এইটাকে ব্লক করে একটা ইয়া করেন এবং লেখা শুরু করেন। এখন আসেন 2x এবং 2y, মানে 2 নম্বর নোডে অন্য কোন এলিমেন্ট এসে কি মানে যুক্ত হইছে? একটু ফিগারে যাই। 2 নম্বর এলিমেন্টে কি আর কোন এলিমেন্ট আছে 2 নম্বর নোডে? না স্যার, নাই স্যার। তো এলিমেন্ট নাই, এই ভ্যালু গুলো डायरेक्टली বসে যাবে। 3 তে আর কোন এলিমেন্ট আছে? নাই স্যার। 4 এও নাই, 3 তেও নাই। 3 তেও নাই। তাহলে এদের ভ্যালু গুলো যেরকম আছে, মানে এই এল প্যাটার্নটা এই এল প্যাটার্নে বসে যাবে। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। এখন এতটুকু কেন বসলো? কারণ স্যার এই d1x d1y পরেরটাই হচ্ছে 2x 2y, এবং এখানেও 2x 2y, এদের মাঝে আর কেউ নাই, এই কারণে এ পুরোপুরি এল প্যাটার্নে বসে গেছে। এখানেও 2x 2y এল প্যাটার্নে বসে গেছে। এটা অন করেন, আমি আসতেছি। হ্যালো হ্যাঁ স্যার। ও সরি স্যার। ঠিক আছে, তাহলে এই এটা বোঝা গেছে সবার? ক্লিয়ার? যেমন আছে আমি হুবহু এরকম বসাই দিছি, কোনো গ্যাপ রাখতে হয় নাই বা আমাকে আর কিছু চিন্তা করতে হয় নাই। তাহলে এতটুকু ক্লিয়ার। এবার আসেন পরেরটা। পরেরটা কি করছি দেখেন, 3x 3y, আবার এদিকেও 3x 3y। 3x 3y লেখার সময় একটা ঝামেলা আছে, সেটা কি? আমার 3 এর আমি যখন এই পাশ থেকে আসতেছি দেখেন d1 2 3, তাহলে 1 এর নিচে আর এখানে আবার d1 d2 d3, এদের দুইটা দুইটা করে আছে।
তাহলে এখানে আমরা যদি আগের বার তো ডিরেক্টলি একটা এল বসাই দিছিলাম তাই না, এখনো যদি এল বসাই দেই আমাকে কিন্তু একটা চারটা ঘর বাদ দিতে হবে। সেটা কোনটা? এই যে মাঝখানে D2 হ্যাঁ, আমার তো 2 নাই। আমার কি এই এলিমেন্টে 2 আছে? নাই স্যার। এলিমেন্টে তো 2 নাই, এই কারণে 2 এর ঘরগুলো বাদ দিয়ে দিব। এখন 2 এর ঘর একবার কলামে আছে, একবার রোতে আছে। রো এর দিকে 4টা ঘর, কলামের দিকে 4টা ঘর ফাঁকা রাখবো। ফাঁকা রেখে আমি এইখানে 3 এর প্রথম 4টাকে, ডান দিকের প্রথম 4টাকে এখানে প্রথম 4টায় লিখবো, তারপরে 4টা বাদ দিব, দিয়ে এখানের 4টা ঠিক এই নিচে লিখবো 3x 3y। এই যে দেখেন মিলছে 3x 3y, এখানেও 3x 3y। একইভাবে এই যে এখানেও 4টা বাদ দিব, দিয়ে এই 4টা 1.670 আর 0 0 এইটাকে আমি এখানে বসাই দিলাম 1.670 0 0। এটা বুঝতে পারছেন কিনা আমাকে বলেন। জি স্যার বুঝছি। বুঝতে পারছি স্যার। এখন দেখেন এই যে যেগুলো বাদ আছে ওগুলো আমরা কি করব, ওগুলো পরে দেখবো। তাহলে এখন আমাকে বলেন তো d4x এর বেলায় কি হবে, মানে এই যে বসাবো 2 ঘর বাদ যাবে স্যার মাঝখানে। ভেরি গুড, 2 ঘর বাদ যাবে এখানে। হ্যাঁ, প্রথমে 1 এর বরাবর 1 আর 4 মিলে যেটা আছে, এই যে 1 4 4 1, মানে এই 4টা এখানে বসবে। তারপরে 2 ঘর 4টা বাদ যাবে, এখানে 4টা বাদ যাবে, এখানে 4টা বাদ যাবে, মানে 2 এর 4টা বাদ যাবে, 3 এর 4টা বাদ যাবে। এই যে 0.25 0.43 এটা হবে এই যে নিচের 4টায়। এই পাশে কি হবে, মাঝখানে 2টা বাদ যাবে, d2x dy d3x d3y। এই যে এটা ঠিক আছে? জি স্যার 2 আর 3। হ্যাঁ, এখানে 2টা ঘর বাদ গেছে, এখানেও 2টা ঘর বাদ গেছে। এবার আসেন, আমার এই যে ফাঁকা ঘর ছিল, এই ফাঁকা ঘরটা এখন পূরণ করে ফেলি। এটা তো বুঝতে পারছেন 1x 1y যেহেতু সবার সাথে কমন ছিল, তার মানে এই 4টা ভ্যালু সবার 4টা ভ্যালুটা যোগ হবে। তার মানে এই প্রথমটা যোগ হবে। একইভাবে এই যে কলামের দ্বিতীয়টা, মানে রো এর দ্বিতীয়টা যোগ হবে। তাহলে কি কি যোগ করেন তো? প্রথমটা কত হবে আমাকে বলেন সবাই যোগ করে। 1.92। হ্যাঁ, 0 প্লাস 1.67 প্লাস 0.25 1.92। তারপরে এটা 0.43, তাহলে এটা হবে 0.43। এটা 0.43 হলে এটাও কিন্তু 0.43 হবে, যোগ করে দেখেন 0.43। আচ্ছা, আর এখন আসে এই 4 নাম্বারটা 2.50 1 আসবে স্যার। না সরি স্যার 3.25। হ্যাঁ, এটা তো 0.25 না, এটা 2.5। হ্যাঁ স্যার, ছোট তো স্ক্রিন ছোট স্যার। হ্যাঁ, এই যে দেখেন 1.92 0.43 0.43 3.2। ঠিক আছে, বুঝা যাচ্ছে প্রসিডিউরটা? আমি যেভাবে নোটটা দিছি স্টেপ ওয়াইজ প্রত্যেকটা স্লাইড দেখাইছি, যাতে করে এখন কেউ বলতে না পারেন যে বুঝুন। এখন হচ্ছে ক্লাসরুমের চেয়ে ভালোভাবে বোঝানো হয়েছে। ক্লাসরুমে তো লিখতে হইতো, এখানে এইভাবে স্লাইড আপনি বোঝাচ্ছেন স্যার, কিন্তু আমাদের মোবাইলের স্ক্রিনের কারণে স্যার আমরা একটু হেজিবিজি হয়ে যাচ্ছি। আর কেমন হচ্ছে বুঝতেছি না। একটা কাজ করেন, স্ক্রিনটা একটু জুম করেন। করছি স্যার। জুম করা যায়, কিন্তু মোবাইলেরটাও সমাধান আছে, একটু জুম করেন তাহলে দেখবেন আমি যেটা বুঝাচ্ছি এটা বুঝতে পারবেন। এবং আমার মাউসের কার্সারটা খেয়াল করেন। জি স্যার। এখন এই যে ফাঁকা যে জায়গাটা আছে, এই জায়গাগুলো কি দিয়ে ফিল আপ? 0 দিয়ে স্যার। 0 করবেন, মনে আছে? গত ক্লাসে তো করছি। 0 দিয়ে ফিল আপ করব। 0 দিয়ে। স্যার এই জিনিসটা স্যার আরেকভাবে করা যায় না স্যার? কোন ভাবে? মানে সেটা হচ্ছে স্কুল লেভেলে চলে যায় আর কি জিনিসটা। আমি পয়েন্টগুলো মিলাবো খালি, এদিকে d1x এদিকে d1x। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো মিলাইতে হবে, ওইভাবেই তো করা হয়েছে আসলে। না করা হয়েছে, এটা মিলিয়ে করানো হয়েছে। এই যে d1x আর d1x, তার মানে এটা d1x d1x, এটা হচ্ছে d1x d1y, এটা হচ্ছে d2x d1x, এটা হচ্ছে d2y d1x। ওটা করতে গেলে অনেকের জন্য অনেক সময় লাগবে স্যার, অনেক সময় লাগবে এবং বুঝতেও কঠিন হয়ে যেতে পারে। সেজন্য আমরা এইভাবে করে 4 ঘর মিলাই করতেছি। ওটাতে সময় একটু বেশি লাগবে, ওইটাই করা হচ্ছে, কিন্তু ওই কথাটা বলা হচ্ছে না। মানে ইজি ওয়েতে চলে আসে, লেভেল 2 বলা যায়। এটা ঠিক আছে, বুঝা গেছে সবার? জি স্যার।
সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি স্যার। বুঝছি স্যার, একদম ইয়া হয়ে যাবে আর কি। ঠিক আছে, ভেরি গুড। তাহলে বাউন্ডারি কন্ডিশন এখন হচ্ছে এটাকে আমরা বাউন্ডারি কন্ডিশন গুলো অ্যাপ্লাই করব। বাউন্ডারি কন্ডিশন কি সবার নিশ্চয়ই মনে আছে? বাউন্ডারি কন্ডিশন আছে হচ্ছে সাপোর্ট কন্ডিশন থেকে। এই যে 2 3 4 তিনটা নোডেই হচ্ছে পিন সাপোর্ট। পিন সাপোর্ট মানে হচ্ছে সে কোনো হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হইতে দিবে না, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হইতে দিবে না। তার মানে কি এখানে দুটো ডিসপ্লেসমেন্ট আমরা ধরছি এতক্ষণ, 2x 2y 3x 3y 4x 4y, সবাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সবাই 0। তাহলে কে 0 না? শুধু d1x আর d1y 0 না। তো ওইটা আমরা এখানে লেখার দরকার নেই। এই যে এখানে জাস্ট ব্র্যাকেটে লিখবেন অ্যাজ নোড 1 2 3 4 আর পিন্ড। তারপরে f1y -40, এটা বুঝছেন কিনা? f1y -40 নিচের দিকে স্যার। এটা লোডটা স্যার, লোডটা স্যার। y ডিরেকশন, হ্যাঁ, এবং সেটা y ডিরেকশন। x যেমন ডান দিকে পজিটিভ, y আপওয়ার্ড উপর দিকে পজিটিভ। এই কারণে এটার নাম হচ্ছে f1y এবং ভ্যালু হচ্ছে -40। -40। ঠিক আছে, তাহলে যে -40 বসাইলাম। এবার বাউন্ডারি কন্ডিশন ক্লিয়ার। এবার আসেন গ্লোবাল স্টিফনেস ইকুয়েশন, F = KD। তাহলে এখন আমরা যাদেরকে বাদ দিছি তাদের ইকুয়েশনটা লেখারই দরকার নেই, মানে কাজ একদম কমাই দিচ্ছি। প্র্যাকটিক্যাল কেসে আমরা এইভাবে অঙ্কটা করতে পারি। মানে আমার এখন আসলে করতে গেলে FKD লিখতে গেলে ওই যে পুরো 6টা মানে 8টা F, K ম্যাট্রিক্সটা 8/8, D ম্যাট্রিক্সটা মানে D এর যে ভেক্টরটা 8টা, এটা লিখতে হইতো আর কি, এটা লিখতে হইতো। তো এখন আমরা যেহেতু একটা লেভেলে চলে আসছি, আমাদের আর লেখার দরকার নাই, আমরা বাউন্ডারি কন্ডিশন ডিরেক্টলি অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে f1x আর f1y টা রাখছি আমরা। কেন এই দুইটা রাখছি? কারণ আমরা d1x আর d1y টা 0 হচ্ছে না, এই কারণে শুধুমাত্র ওই d1x d1y যা করেসপন্ডিং গুলোকে রাখছি। d1x আর d1y কি 0? না স্যার, না, যেহেতু ওরা 0 না, ওদের জিনিসগুলো এখানে থাকবে। তাহলে d1x আর d1y এর করেসপন্ডিং ফোর্স কে? f1x আর f1y। ঠিক আছে, তাহলে f1x হচ্ছে আবার কত? 0। f1x 0 কেন? তার ওদিকে ফোর্স নাই। তো দিকে তো আমাদের ভেরি গুড, 1 এ এইদিকে ফোর্স নাই, কারণ তো f1x 0 আর f1y তো -40। তাইলে ওই বাউন্ডারি কন্ডিশনে আপনারা চাইলে এটাও লিখে রাখতে পারেন, f1y যেমন -40 লিখছেন, f1x = 0 এটাও লিখতে পারেন, এটা লেখা হয় না এখানে। হ্যাঁ, তো f1x আর f1y এর ভ্যালু বসাই দিলেন, = এবার k টাকে ছোট করেন। তাহলে আপনি কি বলছেন? সবাই 0, শুধুমাত্র 1x আর 1y থাকবে। তাহলে 1x আর 1y, এপাশেও 1x 1y, তাহলে আসলে এই 4টা থাকবে। এই 4টা থাকবে 2/2 ম্যাট্রিক্স। যেহেতু একটা নোড শুধু 0 না, তাহলে একটা নোডে ডিসপ্লেসমেন্ট 2টা, তাহলে ম্যাট্রিক্স হয়ে যাবে 2/2। তাহলে এই 4টা ভ্যালু এখানে লেখেন, 1.92 0.43 0.43 3.25। আর সামনে কিন্তু 16.8 × 10³ আছে, এটা লিখতে ভুলবেন না, E/L যেটা ছিল। তাহলে এটা লেখা শেষ। এবার আসেন d1x d1y = 1/16.8 × 10³ এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স করতে হবে। কি করছে আমি? d1x d1y কে বাম পাশে রেখে ওইটাকে ডান পাশে নিয়ে গেছি, জাস্ট উল্টা। এটা কি করছি বুঝা গেছে? এই ডানেরটাকে পুরো বামে আনছি, এনে d1x d1y কে রেখে এটাকে আবার ডানে নিয়ে গেছি। তাহলে এটা কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে। এটা তো এটার নিচে চলে যাবে, ইনভার্স হয়ে গেলে এই যে 16.8টা নিচে চলে গেল, 1/16.8। ঠিক একইভাবে ম্যাট্রিক্সটা হয়ে যাবে ইনভার্স ম্যাট্রিক্স -1, আর এটা হয়ে যাবে 0 -40 যেটা আছে। তাহলে এবার এটার ইনভার্স ম্যাট্রিক্স এটা একটু আবার বলবেন স্যার, গ্লোবাল এই গিয়াটা। এটা হচ্ছে, এটাকে বামে নিয়ে যান না প্রথমে, d1x d1y এর এটাকে যদি বামে নিয়ে যাই, পক্ষান্তর করা হয়েছে স্যার এটা শুধু। হ্যাঁ, পক্ষান্তর করা হয়েছে। d1x বা এখানে এটাকে এখানে ডানে রাখেন, রেখে এটাকে ওপাশে নিয়ে যান, কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে না? মানে ভাগ হয়ে যাওয়া মানেই কিন্তু ইনভার্স হয়ে যাওয়া। তাহলে এটাকে ভাগ আকারে লিখছি,
আর ম্যাট্রিক্স কে তো ভাগ আকারে লেখা যায় না, ম্যাট্রিক্স কে লিখতে হয় ইনভার্স আকারে, এই কারণে ইনভার্স 1 বুঝা গেছে। হ্যাঁ, ডান দিকে নিয়ে গেলে ভাগ আকারে মানেই হচ্ছে ইনভার্স 1। তাহলে ম্যাট্রিক্সের যে ইনভার্সটা এটা সহজ, এটা ক্যালকুলেটরে করা যায়, আবার 2/2 ম্যাট্রিক্স হলে ম্যানুয়ালিও করা যায়। তা আমি এখানে ম্যানুয়ালি করছি, কেউ যদি চান ক্যালকুলেটরে লিখবেন, লিখেও করতে পারেন, বাট এটা মানে একটু প্র্যাকটিস করতে হবে। আমি ম্যানুয়ালটা দেখাই দিচ্ছি। ম্যানুয়ালটা সোজা, ম্যানুয়ালটা হচ্ছে যা আছে প্রথমে এটাকে রো আর কলাম উল্টা দিতে হবে ডায়াগোনালি। কিভাবে? এই যে 1.92 আর আছে 3.25, তাহলে ডায়াগোনাল উল্টা দেওয়া মানে হ্যাঁ আড়াআড়ি। 3.25 কে উপরে লিখবেন, 1.92 কে নিচে লিখবেন, ঠিক আছে? এই দেখেন ক্রস গুণন বা বজ্র গুণন স্যার। হ্যাঁ, গুণ করতেছি না কিন্তু এখনো আগে ম্যাট্রিক্সটা বসাচ্ছি। গুণনটা এখানে লিখি, গুণনটা আমি পরে দেখাচ্ছি। আমি এখনো ম্যাট্রিক্স লেখাটা দেখাচ্ছি, ম্যাট্রিক্সটাই চেঞ্জ হয়ে যাবে। 1.92 এর জায়গায় আসবে 3.25, 3.25 এর জায়গায় যাবে 1.92, ক্রস আকারে এক্সচেঞ্জ হবে। ইনভার্স ভাঙতেছে। হ্যাঁ, তারপরে আসেন হচ্ছে 0.43 আর 0.43, এরাও চেঞ্জ হবে এবং সামনে একটা মাইনাস আসবে। সামনে একটা মাইনাস থাকবে জি স্যার। তো সামনে একটা মাইনাস আসলো, তাহলে কি বলছি মনে থাকবে? প্রথম ডায়াগোনাল হচ্ছে উল্টায় যাবে, সেকেন্ড ডায়াগোনাল উল্টাবে এবং সামনে মানে একটা মাইনাস চিহ্ন আসবে। যদি মাইনাস থাকে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তাহলে -0.43 -0.43 গেল। এখন সামনে একটা ফ্যাক্টর আসবে, সেই ফ্যাক্টরটা লিখতে হবে 1 ডিভাইডেড বাই দিয়ে। তার মানে আগে আসলে এটা লিখতে হবে, আমি এটা পরে বলছি, এটা লিখতে হবে। তো 1 ডিভাইড বাই যে এটা, তাহলে এটা কিভাবে করবেন? যাকে ইনভার্স করতেছেন সেখান থেকে না, এটা করতে হবে এখান থেকে। এই যে জিনিসটা এখন লিখলেন না, এটার ক্রস যেটা পাচ্ছেন 3.25 ইন্টু 1.92 মাইনাস মানে ফার্স্ট ডায়াগোনালের গুণফল মাইনাস সেকেন্ড ডায়াগোনালের গুণফল। বুঝা গেছে নাকি বলেন? ফ্যাক্টরটা হচ্ছে 1 ডিভাইডেড বাই ফার্স্ট ডায়াগোনালের গুণফল মাইনাস সেকেন্ড ডায়াগোনালের গুণফল। স্যার হ্যাঁ স্যার ওই 0.43 এটা মাইনাস হয়ে গেছে না দুটোটা? হ্যাঁ, দুটোটা মাইনাস। দুটোটা মাইনাস। ইনভার্স যে উপরে ইনভার্স না, প্লাস উপরে ইনভার্সের কারণে দুটো মাইনাস এই পাশে বসেছে মেবি। না সূত্রে মাইনাস আছে তো। হ্যাঁ, ওই যে উপরে এটা হচ্ছে আমি বলতেছি ইনভার্স ম্যাট্রিক্স যদি ম্যানুয়ালি কেউ করতে চায়, এটাই হচ্ছে তার ফর্মুলা। স্যার উপরে যদি হ্যাঁ জি স্যার, উপরে যদি এখানে মাইনাস থাকতো তাহলে এটা প্লাস হয়ে যেত। প্লাস হয়ে যেত, এটা প্লাস হয়ে যেত। হ্যাঁ, এই মাইনাস গুলো বসতে স্যার ওই যে ইনভার্সের কারণে উপরে যে আমরা টু দি পাওয়ার -1 লিখছি, কারণেই তো শুধু মাইনাসটা ইনভার্সের কারণে বসে না। আমি যা যা করতেছি সবই ইনভার্সের কারণে হচ্ছে। আমি ইনভার্স ম্যাট্রিক্স করতেছি, এখানে কি মাইনাস রেখে আমরা এটা সলভ করতে পারবো? এই মাইনাসটা তুলতে হবে না। ইনভার্স ম্যাট্রিক্সের সলিউশন হচ্ছে এটা। বুঝা গেছে? জি জি আমার স্যার। প্রসিডিউরটা মুখস্থ রাখেন। ফার্স্ট ডায়াগোনালকে উল্টা দিতে হবে, সেকেন্ড ডায়াগোনাল উল্টাবে এবং সামনে চিহ্ন পাল্টায় যাবে। পাল্টায় যাওয়ার পরে ফ্যাক্টর লিখতে হবে। ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হচ্ছে 1 ডিভাইডেড বাই ফার্স্ট ডায়াগোনালের গুণফল মাইনাস সেকেন্ড ডায়াগোনালের গুণফল। এই কারণে -0.43 ইনটু -0.43 লিখছি আমি। এক্স্যাক্টলি এখানে স্যার গুণটা স্যার আমরা যেভাবে লিখি তাহলে সমস্যা নাই। ফার্স্ট ডায়াগোনাল বা সেকেন্ড ডায়াগোনাল যেভাবে লিখলে সমস্যা আছে। আপনি গুণটা এখান থেকে লিখবেন না, গুণটা এখান থেকে লেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝা গেছে? আপনি গুণটা এখান থেকে লিখবেন না, কারণ জিনিসটা আসলে এখান থেকে আসছে। আপনি যদি ওখান থেকে লেখেন আপনি তো মিস ইন্টারপ্রেট করবেন। স্যার মনে বলতে যাচ্ছে স্যার মান যেটা স্যার মনে বলতে যাচ্ছে স্যার ওখান থেকে লিখলে তখন মান তো ঠিক থাকতেছে স্যার, উনি ওটা বুঝে যাচ্ছে। মান ঠিক থাকলেও আপনি ওখান থেকে লিখবেন না, কারণ আপনি যখন পরে বুঝবেন আপনি তো ভুল বুঝাবেন। আপনি তো ভুল বুঝাবেন আরেকজনকে। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা 0.43 এটা গেল। তারপরে কি যে এখানে 0 -40 আছে। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের সলিউশন হচ্ছে এই ফ্যাক্টরটা সহ এই ম্যাট্রিক্সটা, আর সাথে যারা ছিল তাদেরকে আমরা লিখলাম। লিখে এখন আমি সলভ করে ফেলি। এখানে 1 ডিভাইড বাই 16.8 × 10 কিউব এবং এই ফ্যাক্টরটা করে আমরা এই ফ্যাক্টরটাকে আর এখানে রাখি নাই, এই ফ্যাক্টরটাকে আমরা ভিতরে নিয়ে গেছি। আপনারা চাইলে ভিতরে না নিয়ে, আমরা আলটিমেটলি আসলে সবাইকে ভিতরে নিতে হবে, তো ওই জন্য আমরা এখানেই নিয়ে গেছি।
আপনি চাইলে এটাকে এটার সাথে গুণ করে একসাথে পরে ভিতরে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেটাতে সুবিধা হয়। তাহলে এখানে পরে আমরা কি করছি, এটাকে এই যে এখন যেটা করছি, এই যে ভাগটা করে ফেলছি 3.25 ডিভাইড বাই এই ফ্যাক্টরটা, এটা কত আসে দেখেন তো একটু সবাই। এটা প্লাস লাগতেছে স্যার 0.17 0.17, তাহলে 3.25 ডিভাইড বাই 0.17, 0.17 তো ভুল হইছে, 0.17, আচ্ছা হ্যাঁ 1 ডিভাইড বাই করলে 0.17, ঠিক আছে। জি স্যার। আপনি পুরো 1 ডিভাইড বাই করছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। তাহলে 0.17 কে 3.25 দিয়ে গুণ করলে 0.5367 মাইনাস 0.071 মাইনাস 0.071 0.317, তারপরে 0 মাইনাস 40। এবার এটাকে আমরা ক্রস মানে ম্যাট্রিক্সের গুণ করছি। ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে, কলাম ইনটু রো ইনটু কলাম। তাহলে 0.5367 ইনটু 0 প্লাস মাইনাস 0.071 ইনটু মাইনাস 40, এটা করতে পারবেন সবাই? এই যে 1.7 ইনটু 10^4 কিভাবে আসছে, এটা সবার পারতে হবে। আমি আবার বলতেছি, যারা বুঝেন নাই খেয়াল করেন। রো ইনটু কলাম, রো এর প্রথম কম্পোনেন্টের সাথে কলামের প্রথম কম্পোনেন্ট, রো এর সেকেন্ড কম্পোনেন্টের সাথে কলামের সেকেন্ড কম্পোনেন্ট যোগ করতে হবে। ক্লিয়ার? করে যে ভ্যালুটা পাবেন এটাকে 16.8 দিয়ে ভাগ করতে হবে। আবার বলতেছি, এটা রো, রো কলাম বুঝেন? রো কলাম, রো কোনটাকে বলে, কলাম কোনটাকে বলে? কলামটা হচ্ছে যে নিচে নিচে স্যার, উপর থেকে নিচে দিকে হচ্ছে যে কলাম, আর রো হচ্ছে যে কলামটা হচ্ছে ভার্টিক্যাল। জি স্যার, কলামটা হচ্ছে ভার্টিক্যাল আর রোটা হচ্ছে হরিজন্টাল। হরিজন্টাল, ইয়েস স্যার। ম্যাট্রিক্সের গুণ হয়, ফার্স্টে ম্যাট্রিক্সকে লিখতে হয়, পরে ভেক্টরকে লিখতে হয়, এভাবে করে রাখতে হয় যাতে করে এই প্রথম রো এর সাথে প্রথম কলাম গুণ করা যায়। তাহলে রো এর প্রথম কম্পোনেন্ট কে 0.5367 ইনটু কলামের প্রথম কম্পোনেন্ট কত? 0 0 ইনটু 0, তাহলে 0 হয়ে গেল, প্লাস 0 গেল, তারপরে কিন্তু প্লাস যোগ করতেছি, হ্যাঁ প্লাস কলামের সেকেন্ড কম্পোনেন্ট, সরি রো, এটা তো রো বলতেছি, হ্যাঁ রো এর সেকেন্ড কম্পোনেন্ট কলামের সেকেন্ড কম্পোনেন্টের গুণফল, মানে মাইনাস 0.00, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে মাইনাসটা বলতেছি না, তার মানে 0.071 ইনটু 40। লিখেন লিখেন সবাই একটু লিখেন, আমি যে কথাটা বলতেছি খাতায় একটু লিখেন। -284.5367 ইনটু 0 প্লাস মাইনাস 0.071 ইনটু মাইনাস 40, সবাই খাতায় লিখেন। লিখার পর এতটুকু হওয়ার পরে ডিভাইডেড বাই 16.8 ইনটু 10 কিউব, ডিভাইডেড বাই এই যে এটা 16.8 ইনটু 10 কিউব, 10 কিউব 10 to the power 3 আসছে 1.7 into 10^4। আসে নাই কারো? কি ব্যাপার, কারো আওয়াজ নাই কেন? স্যার করতেছি স্যার, প্রথম থেকে করতেছি আবার 71 ইনটু জি স্যার, আসছে স্যার। কত আসছে? 1.69 স্যার ওই মানটাকে কি ভাগ দিব না? 69 স্যার, ভাগ দিবেন না? জি এটা স্যার। সামনে ভাগ অবস্থা আছে না, না ভাগ দিলে কেমনে আপনি ফাইনাল রেজাল্টটা লিখবেন? কারণ এখন তো আর ম্যাট্রিক্স রাখার কোনো মানে হয় না, এখন আমরা একটা ভ্যালু চাই, এবং ভ্যালুটা কি ইউনিটে আসবে কেউ বলতে পারবেন? মিটারে। আমরা এতক্ষণ লেংথ কে কি ইউনিটে রাখছি? মিটারে স্যার, থেকে মিটারে রাখছি, তাহলে এই ভ্যালুটা মিটারে আসছে 1.7 into 10^4 মিটার, তার মানে 0.17 মিলিমিটার। হ্যাঁ আমরা মিলিমিটারেও নিতে পারি চাইলে, মুখে মুখে নিচের বুঝার জন্য। 0.17 মিলিমিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে D1x বরাবর, আর D1y বরাবর হয়েছে স্যার একটা জিনিস স্যার 0.75 মিলিমিটার, মানে 1 মিলিমিটারের কাছাকাছি। 10 to the power 3 সেকেন্ডটা এটা আসছে কিনা দেখেন। 17.10 10 to the power 4 কেমনে ইয়ে
স্যার সেকেন্ডটা কি সেম ভাবে? হ্যাঁ আচ্ছা যে কে বললেন এটা? জোবায়ের হোসেন। জোবায়ের, জি হ্যাঁ স্যার। বলো তো তাহলে সেকেন্ডটা কিভাবে আসবে, কিসের স্যার সাথে কি প্রথমটা, গুণ করবা? স্যার প্রথমটা তো বুঝতে, এখন সেকেন্ডটা তো ওইটাই জিজ্ঞেস করতেছি আপনাকে একটু। হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করতে তো ঠিক আছে, তো তোমাকে আমি ধরতেছি না তো, আমি তোমাকে হেল্প করতেছি সেকেন্ডটা সলভ করতে। ভুল করলে সমস্যা নাই, বলো না কিভাবে আসবে। স্যার সেকেন্ড রো এখানে ফার্স্ট কলাম এটা জিরো হয়ে যাবে। হ্যাঁ না না ভ্যালু সেকেন্ড গুলা রো স্যার বল, ভ্যালু গুলা চাচ্ছি আমি শুনতে। স্যার কিভাবে করে আনছে ওইটা না স্যার? স্যার এটা হবে যে হ্যাঁ স্যার -7.5 কি কি গুণ করে আসছে সেটা বলেন না, ভ্যালু গুলো এখানে নাই। -0.071 ইনটু হ্যাঁ ভেরি 0 গুড, 0 এই তো এটাই প্লাস শুনতে যাচ্ছি। প্লাস প্লাস হ্যাঁ 0.317 ইনটু হ্যাঁ -40 40 ভেরি গুড, ডিভাইডেড divided বাই by 16.8 16.8 by into 10 হ্যাঁ cube. ইনটু 10 এর কিউব। এই তো এইটাই শুনতে যাচ্ছি। এটা আপনি বললে তো আরো 10 জন শুনে সেও বুঝে গেল যে কিভাবে আসবে 7.55। ওকে ঠিক আছে, এটা আমাদের d1x d1y বের হয়ে গেল। ক্লিয়ার এতটুকু সবার? জি স্যার। এই যে আমাদের স্টিফনেস বের, এইটা ছিল প্রথম প্রশ্ন যে ডিসপ্লেসমেন্ট বের করা। সেকেন্ড প্রশ্ন ছিল হচ্ছে স্ট্রেস বের করা। এই যে স্ট্রেস ইন এলিমেন্টস, স্ট্রেস ইন এলিমেন্টসটা ধরেন আজকের পারফরম্যান্সে আমি স্ট্রেস ইন এলিমেন্টস যদিও প্রশ্নে লিখছি, আমি ওটা বাদ দিয়ে দিচ্ছি। আজকের পারফরম্যান্সে আমি স্ট্রেস ইন এলিমেন্টসটা নিব না, এতটুকু করার দরকার নেই। হ্যাঁ আপনি এতটুকু করতে পারলে ফুল মার্কস, 10 এ 10। এবং আজকের পারফরম্যান্স তো ওপেন বুক, আমি যে সবাইকে করাচ্ছি এখন সবাই যেটা বুঝছেন দেখেন, দেখে দেখে লিখেন, যা খুশি করেন, আধা ঘন্টার মধ্যে সবকিছু দিতে হবে। আচ্ছা যাই হোক, স্ট্রেস ইন এলিমেন্টসটা তাও আমি বুঝাচ্ছি, খেয়াল করেন। সিগমা ইজ ইকুয়াল টু সি প্রাইম ডি। স্যার যেটা করেছেন ওটাই করে দিব। এতটুক পর্যন্ত আজকের অঙ্ক হচ্ছে, এতটুক পর্যন্ত। যেটা করেছেন ওটা করে দিব মানে আমি প্রশ্ন দিব একটু পরে, সেই প্রশ্নে এই প্রসিডিউরে অঙ্ক করবেন। কথা বুঝা গেছে? বুঝছি স্যার। তখন লিখবো আর কি না স্যার? সেই জন্য তো বলছি এতক্ষণ ভালো মতো অ্যাটেন্টিভলি থাকেন, তাহলে বুঝতে পারবেন। স্যার ছিলাম তো স্যার, তারপরে স্যার একটা প্র্যাকটিস। হ্যাঁ এই প্র্যাকটিসটাই তো হচ্ছে পারফরম্যান্স, প্র্যাকটিসটাই করবেন আজকে আমার সামনে, আমাকে দেখায় দেখায় করবেন আর কি। আচ্ছা স্ট্রেস ইন এলিমেন্টস সিগমা ইজ ইকুয়াল টু সি প্রাইম ডি। সি প্রাইম এর সূত্র হচ্ছে ই বাই এল মাইনাস সি মাইনাস এস সি এস। এই সবগুলো ভ্যালু আমাদের কাছে আছে, আপনাকে তাহলে এইটা শুধু মুখস্থ রাখতে হবে। সিগমা ইজ ইকুয়াল টু ই বাই এল মাইনাস সি মাইনাস এস সি এস, আর সাথে হচ্ছে ডি বার। সিগমা 1 ইজ ইকুয়াল টু 210 ইনটু 10 টু দি পাওয়ার 9, সাথে হচ্ছে 2 ডিভাইড বাই আমার যেহেতু লেংথ হচ্ছে 2, 0 মাইনাস 1 0 1। সিএস এর সব ওই যে আমার 1 নাম্বার এলিমেন্টের জন্য যে সিএস এর ভ্যালু বের করে রাখছি না টেবিল থেকে, ওগুলো বসাইছি। আর ডি, ডি কি হলো কি হবে? 1 নাম্বার এলিমেন্ট কার কার মধ্যে মনে আছে? কোন কোন নোডের মধ্যে 1 নাম্বার এলিমেন্ট ছিল? 1 আর 3 স্যার, 1 আর 2। 1 আর 2, তাহলে d1x d1y d2x d2y। তো d2x d2y তো 0, তাহলে ওগুলো 0 লেখেন। আর একটু আগে আপনি বের করছেন 1x 1y কত? 1.7 আর মাইনাস 7.55। এই যে 1x 1y 1.7 আর মাইনাস 7.55। এটা স্যার সিগমা ইকুয়াল টু ই বাই এল ইনটু মাইনাস সি মাইনাস এস মাইনাস সি সিএস। এইটা মুখস্থ রাখতে হবে, এইটা মুখস্থ রাখতে হবে ইকুয়েশন। এই যেটা সি প্রাইমের ইকুয়েশন, হ্যালো সি প্রাইমের মানে হচ্ছে এটা। এটা হ্যাঁ, আর ডি তো থাকলোই। হ্যাঁ আর এখন বলেন এইটার গুণটা করতে পারবেন? এই যে 79 কেমনে আসছে? আমি একটা বলি, খেয়াল করেন সবাই, সবাই খেয়াল করেন। এটা আসে হচ্ছে এই রো এবং কলামের গুণটা মানে হচ্ছে যোগ করা। এই যে আবার আগের মতো এতক্ষণ যেভাবে করছেন ওভাবে ফার্স্ট কম্পোনেন্টের সাথে 0 গুণ 1.7 ইনটু 10 ইনভার্স 4 প্লাস মাইনাস 1 ইনটু মাইনাস 7.55 ইনটু ভেরি গুড 4 হ্যাঁ প্লাস 0 ইনটু 0 0 প্লাস 1 ইনটু 0। এই তো ভেরি গুড, ইনটু 210 ইনটু 10 টু দি পাওয়ার 9 ডিভাইড বাই 2। এটা করলে আসবে 79.2 আর 10 টু দি পাওয়ার 6 ইউনিট আসবে নিউটন পার মিটার স্কয়ারে। কারণ হচ্ছে আমরা এখানে ই এর ভ্যালুটা 10 টু দি পাওয়ার 9 লিখছি,
এটা যদি আমি 10⁶ লিখতাম তাহলে কি আসতো? কিলো নিউটন পার মিটার। কিলোনিউটন পার মিটার আসতো। হ্যাঁ, আমি যেহেতু এটা 10⁹ বসাইছি এই কারণে আমি নিউটন লিখছি। তাহলে আপনি কি করতেছেন আপনার যেটা জানতে হবে। এখন নিউটন পার মিটার স্কয়ার লেখার কারণ হচ্ছে আমি আসলে অ্যানসারটা লিখতে চাচ্ছি এমপিএ তে, কারণ 10⁶ এ রাখছি তো 10⁶ নিউটন পার মিটার স্কয়ার মানে হচ্ছে আবার এমপিএ তে। এত কিছু আপনার এখন চিন্তা করার দরকার নেই, পরীক্ষার ক্ষেত্রে যা আসছে একটা ইউনিট মানে ইউনিটের ক্যালকুলেশন ঠিক থাকলে হইলো, আপনি লিখে চলে আসবেন। আপনার এমপিএ তে নিতে হবে, নট নেসেসারি। ঠিক আছে? একইভাবে সিগমা 2 এবং সিগমা 3 ভ্যালু গুলো বসিয়ে এই হচ্ছে আপনার স্ট্রেস, এবং এটাই আপনারা জানতে চাইছেন। সিগমা বলতে স্যার আমরা এলিমেন্ট 1 চিন্তা করতেছি স্ট্রেস, না? না, সিগমা মানে স্ট্রেস, আর এই যে 1 মানে এলিমেন্ট 1। জি স্যার। সব সময় এলিমেন্ট গুলোকে টু দি পাওয়ার দিয়ে ব্র্যাকেটে লিখতে হয়। সিগমা 1 তার মানে 1 নাম্বার এলিমেন্টের সিগমা মানে 1 নাম্বার এলিমেন্টের স্ট্রেস, সিগমা 2 2 নাম্বার এলিমেন্টের স্ট্রেস, সিগমা 3 3 নাম্বার এলিমেন্টের স্ট্রেস। ক্লিয়ার? এই ছিল অঙ্ক। এবং এখানে একটা জিনিস লক্ষণীয়, স্যার এই ভ্যালুটা পাওয়ার জন্য স্যার এই 79.28 পাওয়ার জন্য এমপিএ, এটা স্ট্রেসটা জানলাম আর কি। এখন আপনি এখন ভিজুয়ালাইজ করেন, আপনি এখন কিন্তু জানেন ওই 40 কিলোনিউটন লোড ঝুলানোর ফলে 1 নাম্বার নোডে ডিসপ্লেসমেন্ট হইছে এই যে 0.75 মিলিমিটারের মতো ভার্টিক্যালি, এবং হরাইজন্টালি ডিসপ্লেসমেন্ট হইছে 0.17 মিলিমিটারের মতো, এবং প্রত্যেকটা এলিমেন্টের স্ট্রেস আপনি জানেন। এই যে 40 কিলোমিটার লোডটা সেখানে ঝুলাইলাম, 1 নাম্বার এলিমেন্টে সেখানে স্ট্রেস আসছে 79.28 এমপিএ টেনশন, 11.9 এমপিএ টেনশন, এবং 3 নম্বরে আসছে মাইনাস, যেহেতু মাইনাস আসছে সেটা হচ্ছে কম্প্রেশন -23.89। আমি এখানে ব্র্যাকেট লিখছি কম্প্রেশন। এটা আসলে যখন আমরা কম্প্রেশন লিখবো এটা আসলে আরেকটা লাইন এক্সট্রা লিখতে হয়, মানে পরের লাইনটা হবে 23.89 লিখে সি লিখতে হবে। হ্যাঁ, তখন মানে মাইনাস আর কম্প্রেশনটা আসলে একসাথে লেখা হয় না, আমি এখানে শর্টে করছি, তা আপনাকে ক্লিয়ার করলাম। কিন্তু দুইটা একসাথে লিখতে হয় না। এটা দুটো একসাথে কিন্তু লিখতে হয় না, একটা মাইনাস লিখলে পরের লাইনে গিয়ে প্লাস দিয়ে তারপর কম্প্রেশন লিখতে হয়। তাহলে এখন ক্লিয়ার না জিনিসটা? আপনারা কিন্তু স্ট্রাকচার 1 এ একটু হালকা পাতলা ধারণা নিছিলেন যখন ট্রাস করছেন, যে আমরা স্ট্রেস গুলা বারের স্ট্রেস যখন বের করতে হয় আমরা এই যখন কম্প্রেশন টেনশনে কিন্তু অ্যানসারটা চাই। সে এই স্ট্রাকচারটা কিন্তু একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার ছিল, যেটা আপনার স্ট্রাকচার 1 এ করেন নাই, বা সেই প্রসিডিউরে এটা সলভ করতে পারবেন না। এই কারণে আপনি যে নতুন একটা মেথড শিখলেন, যেটা হচ্ছে কি মেথড? এই মেথডটা যদিও স্টিফনেস বেসড, আমরা ফাইনাইট এলিমেন্ট মেথড, ফাইনাইট এলিমেন্টের এটা স্টিফনেস বেসড মেথড। এটা স্টিফনেস এর অঙ্ক লাস্ট ইয়ারতেও ছিল। যাই হোক, ফাইনাইট এলিমেন্ট ম্যাট্রিক্সের মতোই। ফাইনাইট বলতে স্যার ওই যে আমরা নোট দিয়া এলিমেন্ট দিয়ে ভাগ করে করছি, এইটা আমরা এলিমেন্ট করছি। হ্যাঁ, এই কারণে এটাকে ফাইনাইট এলিমেন্ট। হ্যাঁ স্যার, এই ফাইনাইট এলিমেন্ট মেথড দিয়ে কি স্যার বড় বড় ব্রিজ বা বিল্ডিং কি অ্যানালাইসিস করা হয় স্যার? সবকিছুই করা যায়, কিন্তু এটা দেখতেই পারতেছেন যে ছোট একটা প্রবলেম করতেই সেটা কত লেংদি, কত বড় হয়ে যায়, কিন্তু ম্যানুয়ালি করা হয় না, সেটা সফটওয়্যারে করা হয়। সফটওয়্যারের যে বেসিস সেটা কিন্তু ফাইনাইট এলিমেন্টই, এবং তার ফাইনাইট এলিমেন্টের বেসিস হচ্ছে স্টিফনেস। আপনি কিন্তু স্টিফনেস মেথডেই সবকিছু করছেন, যে স্টিফনেস মেথডটা আপনি লাস্ট সেমিস্টারে শিখছেন স্ট্রাকচার 3 তে, স্টিফনেস ম্যাট্রিক্স। এই স্টিফনেস ম্যাট্রিক্স কিন্তু আমরা বারবার আজকে কাজ করছি, এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স দেন গ্লোবাল। এই ছিল হচ্ছে একটা প্রবলেম, এবং আজকে আমার যে পারফরম্যান্স নিব এটা এই প্রবলেমের উপর বলে দিলাম। এক্সাম্পল 3টা কি বলছিলাম, ওই যে লোকাল প্রবলেমের অঙ্ক, এবং এটা একটা সিম্পল প্রবলেম, এটার উপর আজকে পারফরম্যান্স হবে না, এবং এই অঙ্কটা অনেক ছোট, অঙ্কটা সিম্পল আর কি। এখন একটা ব্রেক দিব নাকি এটা শেষ করে একটা ব্রেক দিয়ে তারপরে পরীক্ষাটা নিব? ওপেন বুক থাকতেছে, পরে হয়ে গেলে তো ওটা ক্লাস টেস্ট হয়ে যাবে, তখন ভিডিওতে এসে অ্যাজ ইউজুয়াল পরীক্ষা দিবেন আর কি। নিয়ে নেন স্যার। আমি আজকে নিব, ঠিক আছে? আজকে দিয়ে দেন, সুযোগ আছে ভালো। পরে নিলে প্রশ্ন আর এটা থাকবে না, প্রশ্ন চেঞ্জ হয়ে যাবে, প্রশ্ন কঠিন হয়ে যেতে পারে। আচ্ছা, এত টেনশন করার কিছু নাই, কোনো কঠিন কিছু দেওয়া হবে না। এতক্ষণ যা যা শিখছেন দরকার হলে আমি স্লাইডও উল্টাইতে থাকবো। হ্যাঁ, আমি স্লাইড গুলো শো করবো আবার পরীক্ষা দেওয়ার সময়, আপনারা দেখে দেখে লেখেন, তাও লেখেন। আমার প্রশ্ন থেকে দেখে দেখে আপনাদেরটা সলভ করেন। ইয়েস স্যার। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, ওপেন বুক তো
এই জন্য যারা চালাক, আমি ওপেন বুক বলছি, অনেকে হয়তো স্ক্রিনশটও নিয়ে রাখতে পারতেন। এখন বলতেছি কেউ নিছেন কিনা আমি জানি না। স্যার Screenshot অলরেডি নিয়ে রাখলে নিছি স্যার। আপনি নিয়ে নিয়েছেন, ভেরি গুড। এই তো চালাক পাইছি একজনকে। স্ক্রিনশট যারা নিয়ে নিছেন তারা কিন্তু ওটা দেখে দেখে পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, চেঞ্জ আমি করতে দেন সেকেন্ড না স্যার। এক্সাম্পলটা করতেছি। সেকেন্ড এক্সাম্পলটা দেখেন। ফর দ্য বার assemblages shown in figure question 3 determine the nodal displacement, the force in each element and the reactions. এটা তার স্ট্রেস বের করতে বলে নাই, এটাতে বলছে ফোর্স বের করতে এবং ভ্যালুগুলা আপনার রিঅ্যাকশন বের করতে বলছে। তাহলে এখানে এলিমেন্ট কয়টা? তিনটা, 1 2 3। এখানে যেটা আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে সেটা হচ্ছে এই 2 নম্বর নোটটা স্যার এরকম কেন, যে 2 নম্বর নোটটা এইভাবে আঁকা না। 2 নম্বর নোটে দুইটা রোলার সাপোর্ট দেওয়া এবং এখানে 2 নম্বর নোট 3 জায়গায় লাগানো, কিন্তু এটা আসলে মিন করতেছে একই। কারণ কি? কারণ উপরে দুইজনের হচ্ছে কি রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট মানে এই যে ফোর্সটা দিয়ে আমি যদি এই 2 নম্বর নোটকে টানি তাহলে কিন্তু দুইজনে একসাথে টানা আসবে, তার মানে এরা সবাই আছে সেম নোড, মুভমেন্ট সেম হবে। মুভমেন্ট সেম যেহেতু, ডিসপ্লেসমেন্ট যেহেতু সেম হবে, এই কারণে এদেরকে সেম নোড ধরা হয়েছে। এরা আলাদা আলাদা নোড না, এইটাও 2 নাম্বার, এটাও 2 নাম্বার, এটাও 2 নাম্বার। তাহলে তিনজন মিলে আসলে 2 নাম্বার নোড। তাহলে একজনের বের করলেই সব বের হয়ে যায়। এবং E1 এ E2 এ E2 এ যে এখানে E1 এবং E2 জাস্ট এতটুকু করছে, এটার E1 আলাদা আর এদের দুজনের E আলাদা E2 দিয়ে, আর সবার ASM ক্রস সেকশনের ASM 2.5, এইটুকুই পার্থক্য। এবার আসেন গিভেন হচ্ছে L 30 ইঞ্চি, L2 হচ্ছে 50 ইঞ্চি, E1 E2 দেওয়া আছে, A দেওয়া আছে। এখানে যেহেতু থিটা নাই তাহলে এটা কিসের প্রবলেম? লোকাল কোঅর্ডিনেটের প্রবলেম। লোকাল কোঅর্ডিনেট যেহেতু প্রবলেম, এখানে থিটার কোনো টেবিল করতে হবে না, কিচ্ছু করতে হবে না, ডিরেক্টলি স্টিফনেস ম্যাট্রিক্স করে ফেলবেন। শুধুমাত্র AE/L টা বের করে রাখতে হবে। তাহলে সব AE1 L1 দেওয়া আছে, ভ্যালু বসান, এটা আসছে 2.5 10 to the power 6, 0.5 10 to the power 6। এবার এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স, উই নো এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স হচ্ছে AE/L 1 -1 -1, 1। একটু আগে মোমেন্ট স্যার জিজ্ঞেস করছিলেন যে স্যার লোকাল কোঅর্ডিনেট স্টিফনেস ম্যাট্রিক্সের সূত্র কি, দেখছেন? জি স্যার। তাহলে লোকাল কোঅর্ডিনেট এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স খুবই সোজা, 2/2। কিন্তু গ্লোবাল কোঅর্ডিনেটে এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স কত? 4/4। সেখানে c স্কয়ার আছে, হ্যাঁ s স্কয়ার ওগুলো আসে। এখানে সিম্পল AE/L কে কমন নিলে হচ্ছে এটা 1, ওটা -1, তারপরে -1 1। তাহলে k1 করলে এখানে জাস্ট এই ভ্যালুগুলো বসায় দেন, 1 -1 থাকলো। এখানেও আবার একই কাহিনী, ওই যে আমার যেটা কমন সেটাকে রাখবো। 10 to the power 6 কে কমন নিচ্ছি আমি সবার সাথে, তাহলে 2.5 কে ভিতরে নিয়ে গেলাম। একইভাবে 2 নম্বর এলিমেন্টের জন্য 0.5 × 10 to the power 6, তাহলে 10 to the power 6 কে কমন রেখে 0.5 কে ভিতরে নিয়ে গেলাম। এই যে দেখেন আমি অঙ্ক করার সময় এটা হেল্প নিছি। যেহেতু 1 নম্বর এলিমেন্টটা 1 এবং 2 এর মধ্যে গঠিত, এখন দেখেন এখন কিন্তু y নাই, এখন 1x 2x 1x 2x, এখন কিন্তু 1y 2y নাই, যেহেতু এটা কি সিস্টেম? লোকাল সিস্টেম। লোকাল সিস্টেমে হ্যাঁ, লোকাল সিস্টেমে y থাকে না, আর y থাকলে x থাকবে না, যে কোনো একটা থাকবে। তারপর 3 তেও A2 L2 1 -1 -1 1, তাহলে 10 to the power 6 কমন নিয়ে একই ভাবে, কারণ এই 2 আর 3 এর AE/L2 সব একই, শুধু 10 to the power 6 এটা দিয়ে বসাই দিছি। শুধুমাত্র ওইটা খেয়াল রাখতে হবে কোনটা কোন কোন ইয়ার মধ্যে, নোডের মধ্যে হয়েছে, এটা একটু খেয়াল করেন। 1 নম্বর এলিমেন্ট হচ্ছে 1 আর 2 এর মধ্যে, 2 নম্বর এলিমেন্ট কার কার মধ্যে? 2 নম্বর এলিমেন্ট 2 আর 3, ভেরি গুড। 3 নম্বর এলিমেন্ট কার মধ্যে? 2 আর 4। 2 আর 4, হ্যাঁ। তাহলে এইটাই কিন্তু দেখার বিষয়, অঙ্কে সব সময় এটা আগে খেয়াল করবেন, করে এসে এখানে ঠিকঠাক মতো লিখবেন। 2 আর 4, 4x 2x 4x। এখন এটা তাহলে কত বাই কত ম্যাট্রিক্স হবে? 2/2 না, 2/2 তো ওটা ঠিক আছে ভাই, গ্লোবাল ম্যাট্রিক্স লিখবো এখন। 4/4 লেখা শেষ। 4/4 কেন? 1 থেকে 4 স্যার
আমাদের আর আমাদের নোট স্যার 4টা না স্যার? হ্যাঁ, নোট 4টা। 2x তো 3x 4x সবগুলো x আগে তো ডিরেকশন। 4টা, আগেও তো 4টা নোট ছিল, কিন্তু 4 দুগুণে তো 8/8 হয়েছিল। এখানে y তো না এখানে। হ্যাঁ, y তো নাই, তার মানে প্রত্যেক নোডে তো একটাই ডিসপ্লেসমেন্ট। একটা করে 4 আগে স্যার একটাই প্রত্যেক নোডে ডিসপ্লেসমেন্ট। দুইটা ডিসপ্লেসমেন্ট ছিল, ওই কারণে 2 দিয়ে গুণ করছি, নোড ইনটু 2 করছিলাম, দুইটা ডিসপ্লেসমেন্ট ছিল জন্য। এখন তো প্রত্যেক নোডে একটা ডিসপ্লেসমেন্ট, তার মানে নোড ইনটু 1, তার মানে নোড 4টা এবং ডিসপ্লেসমেন্ট একটা করে, তাহলে 4 একে 4, তাহলে 4/4, 4/4। ক্লিয়ার বিষয়টা? d1x, d2x, d3x, d4x সব বসান। এবার একই ভাবে আগে যেভাবে আমি একটু আগে দেখালাম ম্যাট্রিক্সের সুপার ইম্পোজ করা, এখানেও একই। এই যে 1 2, তারপরে কে 2 3, তারপরে কে 2 4, এটা লিখতে পারবেন? কার সাথে কার যোগ হবে? পারবেন? কোনটা স্যার? এই যে এই তিনটা ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সটা কিভাবে আসলো? আমি কিন্তু আগেরটা বুঝার জন্য এটা আর লিখি নাই, কিন্তু আগেরটা বুঝলে এটা বুঝার কথা, নিজেরা পারার কথা। একটু দেখেন, আমি আবার দেখাচ্ছি। এই যে 1 এবং 2 এর মধ্যে, আবার 2 এবং 3 এর মধ্যে, আবার 2 এবং 4 এর মধ্যে, তাহলে কমন কে এখানে? কমন কিন্তু 2 কমন স্যার, 2 কমন স্যার, 2 কমন। তাহলে 1 এর গুলো কিন্তু এখন বসে যাবে। 1 এর যেটা, এই যে d1x d1x, ওই যে কে যেন একজন বললেন না একটু আগে স্যার, ওই যে মানে আগের যে ইয়াতে ফিরে গেলে ওটা একটু বেশি সহজ হতো, বাট সময় একটু বেশি লাগতো। যেমন এই যে এটার নাম কি? এটার নাম হচ্ছে d1x d1x, তার মানে কলামেও d1x, রোতেও d1x। হ্যাঁ, এটার নাম কি? d2x d1x। তাহলে ওইভাবে করে আমাকে বসাতে হবে। তাহলে প্রথমটা যে d1x d1x, এই d1x d1x আর কোথাও আছে? না স্যার, নাই, তাহলে डायरेक्टली বসে যাবে 2.5। তারপরটার নাম কি? d2x d1x, d2x d1x কোথাও আছে? তিন জায়গায় আছে। না, d2 2 এর সাথে 1 তো কোথাও নাই, আর 2 এর সাথে আবার 3 আছে, 2 এর সাথে 4 আছে, তাই না? এর সাথে 1 না, ঠিক 2 এর আছে। সাথে 1 তো একবারই আছে, তাহলে এটাও বসে যাবে। ফরা 2 এর সাথে 1 আছে কোথাও? এটা ছাড়া? না স্যার, নাই না, এই কারণে -2.5 বসে গেছে। তাহলে এখানেও -2.5, এখানেও -2.5, তাহলে এইটা হুবহু বসে গেছে। তখন যেমন এল বসছিল না, এখনো এল বসছে, কিন্তু উল্টা করে, তাই না? এই এলটা বসছে। এবার আসেন, এইটা বসাবো না, কারণ d2x আর d2x এটা সবার সাথে আছে। এই যে এটাও d2x d2x, তারপরে এইটাও d2x d2x, আবার এইটা d2x d2x। বুঝছেন কিনা দেখেন, এই জিনিসটা একটু বুঝে নেন। মানে একটু আগে আমাকে কে বলছিলেন কথাটা? একটু আগে কথাটা কে বলছিলেন? ওই যে স্যার, মানে আমরা d1x d1x এটা কে বলছিলেন? স্যার ওই যে যোগ করতে বলছিলাম যে ম্যানুয়ালি ওটা। না, নামটা যে আমরা আগের ইয়াতে ফিরে গেলে স্যার একটু লেংদি হবে, কিন্তু ওই জিনিসটা কে বলছে? রবিউল? আমি স্যার আইফোন স্যার, আইফোন বলছিল। আইফোন বলছিল। হ্যাঁ, আইফোন বলছিল। আইফোন নাজমুল? জি স্যার। নাজমুল বলছিলা? জি স্যার। হ্যাঁ, ঠিক বলছিলা। এই যে দেখো, এখন ওই তো ওইটাই জিনিসটা করতেছি কিন্তু স্যার। এখন করতে হবে। হ্যাঁ, ওইটাই করতেছি, কারণ ছোট অঙ্কের বেলা ওটা করলে সমস্যা হয় না, বুঝছো? জি স্যার। তুমি বড় অঙ্কের বেলা ওটা করতে গেলে আবার ঝামেলা বেঁধে যায়, ওই কারণে ওই অঙ্কের বেলায় আমরা ওটা বলি নাই, বাট ছোট অঙ্কের বেলায় কিন্তু তোমার ওইটাই করতে হবে। স্যার ওটা তো অপশন এই যে ছিল দেখো, করার জন্য, এখানে তো অপশন নাই। হ্যাঁ ওটা করতে পারতা, বাট তোমার সময় বেশি লাগতো, এবং ওটা ওইভাবে যেহেতু বোঝা যাচ্ছে, এটা ওইটা ওখানে আর ওটা লাগে না, বাট এটাকে এখানে লাগতেছে। d2x d2x দেখো, তাহলে d2x d2x এখানে একটা, আবার d2x d2x এখানে একটা, তাহলে মানে এখানকার 4 নাম্বারটা তুমি যদি বলো 1 2 3 4, আমরা নিজেদের বুঝার জন্য একটু নাম্বারিং করি না, 1 2 3 4, তাহলে এখানকার 4 নাম্বারের সাথে এটার কয় নাম্বার যোগ হবে? স্যার 1 নাম্বারটা। 1 নাম্বারটা, ভেরি গুড, কারণ এটা হচ্ছে d2x d2x। তাহলে 2.5 প্লাস 0.5 কত হইলো? 3। লাস্টেরটা আসো, আবার d2x d2x 0.5, তাহলে 3.5। এই যে দেখো 3.5 লিখছি।
বুঝতে পারছেন সবাই? জি স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে 3.5 গুলো। এখন এই বাকি বাকি কে 3 কে আর আছে 2 দেখো, বাকি 3 আছে আর 2 3 আর 3 2 4। 1 এ কিন্তু আর নাই, তাহলে 1 এর গুলো তুমি 0 লিখে দিতে পারো। এই কারণে 1 এর সাথে 3 এর কোনো সম্পর্ক নাই, 1 এর সাথে 4 এরও কোনো সম্পর্ক নাই, তাহলে এই দুটো যেহেতু 0, তাহলে এই দুটো 0 লিখে দিলাম। 2 এর সাথে 3 আছে, আবার 2 এর সাথে 4 আছে। 2 এর সাথে যে 3 আছে, এখন ওইটা আমরা এল প্যাটার্নে লিখে দিছি। দেখো 2 এর সাথে 3টা কি হচ্ছে -0.5 0.5 -0.5, এই যে এল প্যাটার্নে লিখে দিছি -0.5 0.5 -0.5। আর যদি সবাই দেখে দেখে আরো একটু মানে নাজমুল যেটা বলতেছিল, একদম প্রত্যেকটা স্পেসিফিক দেখে দেখে ওইটা যদি আপনার বুঝতে সুবিধা হয়, তাহলে ওইটা করেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি এখান থেকে দেখেন এটার নাম কি, এটার নাম হচ্ছে 3x 2x, তাই না? জি স্যার। তাহলে এবার এখানে আসেন, 3x 2x কোনটা? এইটা, তাহলে এখানে বসান -0.5। আবার দেখেন এটার নাম কি, এটার নাম হচ্ছে 2x 3x। আপনি যদি কলামকে আগে লেখেন আর কি, 2x 3x, তাহলে এখন আসেন এখানে 2x 3x কোনটা? এইটা, -0.5। তাহলে এখানে এই যে এখানে আমরা -0.5 বসাই দিছি, বুঝা গেছে? এটাও এখানে বসাই দিছি। একইভাবে 4 এর সময় কি রকম নাম, এটার নাম হচ্ছে 4x 2x, তাহলে 4x 2x এইটা, তাহলে এইখানে 4x 2x যেটা -0.5, সেটা এসে বসবে হচ্ছে এখানে -0.5। আবার 2x 4x -0.5 কোথায় আছে? এই যে এটা 2x, এটা 4x, তাহলে এইটা -0.5। আর এই লাস্টেরটার নাম হচ্ছে 4x 4x, তাহলে 4x 4x কোনটা? এই লাস্টেরটা 0.5। তো এইগুলো বসানোর পরে যেগুলো তার ভ্যালু থাকে না, সেগুলো আমরা 0 লিখে দেই আর কি। এই দেখেন এগুলো ফাঁকা ছিল, তাহলে এটাও 0, এটাও 0, আর এটার তো 0 আগে লেখাইছি, একটু আগে লিখছি। তাহলে এইভাবে করে ম্যাট্রিক্সটা একটু আপনার বুঝে লিখতে হবে, এবং এই ম্যাট্রিক্সটা লিখাই হচ্ছে এই অঙ্কের মেইন ক্রিটিক্যাল পয়েন্ট। এজন্য গ্লোবাল স্টিফনেস ম্যাট্রিক্স পর্যন্ত লিখতে পারলেই মানে 50% এর মতো মার্কস দিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? জি স্যার। এলিমেন্ট করে গ্লোবাল পর্যন্ত যদি করতে পারেন, তাহলে মার্কস টোটাল যা থাকে তার 50% মার্কস পেয়ে যাবেন, যদি সঠিক হয়। বাকি অঙ্ক যদি নাও করেন, আর বাকি করতে পারলে ওর উপরে বাকি মার্কস গুলো। তাহলে এবার হচ্ছে গ্লোবাল স্টিফনেস ইকুয়েশন, F = KD। তাহলে F হচ্ছে আমার কয়টা? 4টা। এই যে এটাই বলছিলাম লাস্ট অঙ্কে আমরা বড় করে এটা লিখি নাই, আমি আগে বাউন্ডারি কন্ডিশন লিখছিলাম। আপনি এখানে চাইলেও আগে বাউন্ডারি কন্ডিশন লিখতে পারেন, এটা লেখার আগে বাউন্ডারি কন্ডিশন লিখে অঙ্কটা আরো ছোট করতে পারেন, সুযোগ আছে। এই যে বাউন্ডারি কন্ডিশনটা আগে লিখেন, d1x d3x d4x 0। কেন 0? ফিক্স সাপোর্ট স্যার, ওগুলো একটা একটা আছে এইজন্য। হ্যাঁ, সবগুলোতে সাপোর্ট আছে। d1 এ সাপোর্ট আছে, 3 তে সাপোর্ট আছে, 4 এ সাপোর্ট আছে, এবং সবগুলো ফিক্সড সাপোর্ট, এই যে হ্যাশ করা ফিক্সড সাপোর্ট। তাহলে সবগুলার x 0। 2 তে কোনো সাপোর্ট নাই, 2 এর এখানে রোলার আছে কিন্তু সেটা হরাইজন্টালি বাধা দিচ্ছে না, তার মানে 2 এ কোনো সাপোর্ট নাই। তাহলে 2x শুধু 0 না, বাকি সবাই 0। অ্যাপ্লাইড নোডাল ফোর্স কে কে? 2 তে একটা ফোর্স আছে 8000 পাউন্ড, 8000 পাউন্ড। আর 1 3 4 এ তো ফোর্স নাই, তাহলে 1 3 4 এ হচ্ছে 0। এটা যদিও লিখতে পারেন, নাও লিখতে পারেন। তো এবার আমরা যদি বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তাহলে লিখতে হবে আসলে এই যে এরকম 0 8000 0 0 10⁶ 0 2 2x 0। এইটাও না লিখে ডিরেক্টলি এটা লেখা যায়। এই যে এটা স্ক্রিন চলে গেল। জি স্যার, জি স্যার চলে গেছে। চলে গেছে স্যার। দাঁড়ান দিচ্ছি। তাহলে থাকতেছে কিন্তু আসলে একটাই ভ্যালু, সেটা হচ্ছে 2 নাম্বারটা, এবং এখানেও d2x।
তাহলে এটা আসলে এই অঙ্কে লিখলে ভালো, না হলে ওই যে এটা ফাইন্ড আউট করা আপনার জন্য কঠিন হবে। এখন আপনি বলেন তাহলে ইকুয়েশনে যদি এই মাঝখানে 8000 যদি শুধু থাকে, ইকুয়েশনটা ছোট হলে কিভাবে লিখতে হবে? 8000 এর করেসপন্ডিং বা এই যে d2x এর করেসপন্ডিং ভ্যালু কোনটা এখানে পুরো ম্যাট্রিক্সে? 3.5 না? বলতে পারবেন? 3.5, ভেরি গুড। 3.5 into 10 to the power 6 into d2x is equal to 8000। এই যে 8000 is equal to 3.5 into 10 to the power 6 into d2x। তাহলে d2x টা এখান থেকে বের হয়ে যাবে, 8000 ডিভাইড বাই 3.5 into 10 to the power 6। এখান থেকে এটা চলে আসলো, d2x চলে আসলো। এবার d2x এর ভ্যালুটা বসায় দেন, বসে বাকি f1 f2x f3x f4x সব বের হয়ে যাবে। হ্যাঁ, বের হয়ে গেলে এটা তো বুঝতে পারছেন কিভাবে করতে হবে। একই রো ইনটু কলাম, প্রথম রো এর সাথে প্রথম কলাম গুণ করে প্রথমটা পাইছি, সেকেন্ড রো এর সাথে কলাম গুণ করে সেকেন্ডটা পাইছি, থার্ড রো এর সাথে কলাম গুণ করে থার্ড পাইছি, ফোর্থ রো এর সাথে কলাম গুণ করে ফোর্থ পাইছি। তাহলে এখান থেকে f1x এবং f3x f4x এর রেজাল্টটা আমরা আলাদা করে লিখলাম। এটাই হচ্ছে অ্যানসার। রিঅ্যাকশনস, ফোর্স ইন ইচ এলিমেন্ট, প্রত্যেক এলিমেন্টের ফোর্সের জন্য বের করতে হলে প্রত্যেক এলিমেন্টকে নোড বরাবর আবার ওই এলিমেন্ট গুলোকে লিখতে হবে। ওই যে এলিমেন্ট স্টিফনেস ম্যাট্রিক্স একটু আগে যে বের করছেন, এই যে এগুলা, এই d1x d2x এর এই এলিমেন্ট ইকুয়েশনটা লিখে f1x f1y টা বের করা হয়েছে। তাহলে এর জন্য f equal to small f is equal to small k small d আর কি। স্মল k টা বসাইলাম k1, আর d হচ্ছে কি নোড যেহেতু 1 এর মধ্যে, তাহলে d1x 0 আর d2x তো বের করলাম এভাবে করে। এটা নোড 2 3 এর মধ্যে, তাহলে 2 হচ্ছে উপরে লিখলাম, এবার d2x আর d3x তো 0। একইভাবে 2 আর 4 এর মধ্যে d2x উপরে d4x নিচে, আর একইভাবে ম্যাট্রিক্স এর গুণ করে আমরা এটা পাইলাম, পেয়ে 1143 পাউন্ড আসছে। এটা একটা আরেকটা মাইনাস জন্য এভাবে লেখা হয়েছে যে f2x সমান মাইনাস অফ f4x, কারণ এটাতে মাইনাস আছে, ইজ ইকুয়াল টু 1143 পাউন্ড। এটা হচ্ছে অ্যানসার। তো এটাই ছিল ক্লাস। এখন হচ্ছে যে পারফরম্যান্সের কথা বললাম ওইটা, আপনারা একটু 5 মিনিট একটা ব্রেক নেন। আমি প্রশ্ন ওপেন করে দিচ্ছি, যারা ব্রেক নেওয়ার ব্রেক নেন, আর যারা করা শুরু করতে চান করা শুরু করেন। সময় 30 মিনিট, তো আমি 5 মিনিট বাড়ায় দিলাম, 5 মিনিটের ব্রেক সহ 35 মিনিট। 37 বাজে, তাহলে 10টা 12 পর্যন্ত হবে। 10টা 12-র মধ্যে কিন্তু সেন্ড করতে হবে। আর এখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, এই যে অলসো ডিটারমাইন দ্য স্ট্রেস আছে না, এটা লাগবে না, শুধুমাত্র ডিসপ্লেসমেন্ট এট নোড 1 বের করবেন। ক্লিয়ার? জাস্ট নোড 1 এরটা? হ্যাঁ, শুধু নোড 1 এর ডিসপ্লেসমেন্ট বের করবেন। স্ট্রেসের যে অংশটা দেখাইলাম আজকে ক্লাসে, যে সি প্রাইম এর, ওইটা লাগবে না, করতে হবে না আজকের অঙ্কে, প্রশ্ন কমাই দিলাম। শুধু নোড 1 এর ডিসপ্লেসমেন্ট বের করেন। সময় 35 মিনিট, 35 মিনিটের মধ্যেই মেইল আসতে হবে। এরপরে আমাকে 10 মিনিট পরে কেউ যদি নক করেন, এগুলো আমি অ্যাকসেপ্ট করব না। স্যার আপনার মেল আইডি তো আমরা জানি না। হ্যাঁ, আমি মেইল আইডিটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই একটু চ্যাট বক্সে দেখে নেন, আমি মেইল আইডি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। স্যার পার্সোনালি মেল করব নাকি? হ্যাঁ, সবাই পার্সোনালি মেইল করেন। ওকে স্যার। আপনাদের ইউসিডিসির মেইল আইডি। স্যার প্রশ্নটা চলে গেছে তো? আচ্ছা, দিচ্ছি।
প্রশ্নটা একটু সবাই খাতায় লিখে নেন, হ্যাঁ, তাহলে আর এটার উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না। হ্যাঁ লিখতেছিলাম। হ্যাঁ, এ ই এল এই তিনটা লেখেন আর প্রশ্ন ছবিটা আঁকেন, তাইলে হলো। আমি কিন্তু সবাইকে আজকে 10 নাম্বার দিতে চাই, 10-এ 10। কারা কারা নিতে পারেন দেখি। স্যার আপনি ইমেল আইডি কোথায় দিয়েছেন? পাচ্ছি না তো। এই যে দিচ্ছি এখনই, ryan.ir দেখেন পাইছেন নাকি চ্যাট বক্সে? পাইছেন ইমেল আইডি? পাইছি স্যার। হ্যাঁ, এটাতে পাঠিয়ে দিবেন। থ্যাংক ইউ স্যার। স্যার 10টা 17 থেকেই সাবমিট করবো নাকি? পরীক্ষা 10টা 12 পর্যন্ত, 10টা 17 পর্যন্ত না, 10টা 12-তে 12-র মধ্যে সবাইকে মেইল করতে হবে। আর একটা মেইলের মধ্যেই সব ছবি তুলে দিবেন, এক একটা ছবি এক একবার মেইল করবেন না, একজন একটা মেইলই করতে পারবেন। তো পিডিএফ করে দিয়ে দিব আর কি স্যার। পিডিএফ যদি নাও করেন, ইমেজ করেন তাও চলবে, আপনি আমাকে পাঠাইলেই হলো। পিডিএফ করতে পারলে ভালো। বাট 10টা 12-র পরে আমি কোনো মেইল অ্যাকসেপ্ট করব না, সবাইকে বারবার বলতেছি। 10টা 7-এ লেখা শেষ করবেন, করে 10টা 12-র মধ্যে মেইল পাঠাবেন। ওই যে বলছি, স্টিফনেস ম্যাট্রিক্স পর্যন্ত করতে পারলেও কিন্তু অর্ধেক মার্কস। তো যতটুকু করতে পারবেন ততটুকুই সেন্ড করবেন, পুরোটা করতে গিয়ে সেন্ড করতে না পারলে আপনারও লস।